আজকে ভারতবর্ষে জ্যোতিষশাস্ত্রটা একটা সায়েন্স। দিনের শেষে আমরা কিন্তু জড়িয়ে থাকি যে আমরা যে কাজটা করছি আমরা সফল কিনা। আমরা জন্মছকের মধ্যে 12টা রাশি পাই। একদম। এই 12টা রাশি কারা? তিথি মানে কি? তিথি মানে হচ্ছে তুমি যে জীবনটা পেলে এই জীবনটা তোমার কেমন হবে। প্রশ্ন আসে আমি জন্মালাম কেন। আমার কাছে অনেকে এসে জিজ্ঞেস করে যে সম্রাটদা আমার বার্থের কারণ কি। যেই কালসর্পযোগ, কোথাও মাঙ্গলিক, এগুলোই তো আমরা সব থেকে বেশি দেখতে পাই কোথাও না ঘুরে। না এগুলো তো দেখো, যারা এই সমস্ত বলে আমি তাদেরকে জ্যোতিষীই বলি না, তারা তো সবাই শিখছে, এরা পিদ্দি জ্যোতিষী। অ্যাকচুয়ালি সাড়ে সাতি বলে কিছু হয় না, আমাদেরকে ভুল একটা ধাপ্পাবাজির একটা টার্ম দেওয়া হয়েছে। মাঙ্গলিক দোষ বলে কিছু বেসিক্যালি কিছু হয় না। আমরা সব থেকে বড় হচ্ছে অষ্টম গর্ভকে ভগবান শ্রীকৃষ্ণ, তাই তো? তাহলে অষ্টম মানে আমরা একটু লাফালাফি করি বা আমরা একটা বড় জায়গায় চলে এসেছি। জ্যোতিষশাস্ত্রের উদ্দেশ্য কিন্তু আমরা আমাদের সমাজের রত্নগুলোকে কিভাবে বার করব। আজকে বিয়ে কারোরই ভালো নয়, এই যা অবস্থা দেখতে পাচ্ছি বিয়ে কারোরই ভালো না। আমার কাছে যা আসে আমরা দেখি বিয়ের অবস্থা সত্যি কারো ভালো নয়। জ্যোতিষের কত কত ভুল। নবাংশ থেকে কোনোদিন চাকরি হয় না, নবাংশ থেকে শুধুমাত্র জীবনসঙ্গীরই বিচার হয়, আর কিছু হবে না। শনি 0 ডিগ্রিতে যা ফল দেবে 1 ডিগ্রিতে তাই ফল দেবে। আমাদের জন্মচকের মধ্যে সব থেকে বিরক্তিকর একটাই প্ল্যানেটকে, সে তার নাম চন্দ্র। সবার আগে অবকাহারা চক্র, যে জ্যোতিষী গুনতে পারেন না তিনি জ্যোতিষশাস্ত্র এখনো শিখতেই পারেননি। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টটা কিন্তু একদম অন্য রকম। আপনাদের মধ্যে অনেকেই অ্যাস্ট্রোলজারদের কাছে গিয়েছেন, কিন্তু সেখানে গিয়ে সমস্যা বরং বেড়েছে। কেননা অনেক সময়ই আমাদের ভুল ফাঁদে পড়তে হয়। কি কি বেসিক বিষয় অ্যাস্ট্রোলজি সম্বন্ধে আমাদের জানা উচিত কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার আগে, তা নিয়েই আজকের এই পডকাস্টে আমরা আলোচনা করব। আর আমাদের সঙ্গে রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটর সম্রাট চক্রবর্তী, তাই অবশ্যই সঙ্গে থাকতে হবে। সম্রাটদা, সঙ্গে সঙ্গীতায় তোমাকে আবারও স্বাগত। কেমন আছো বলো? আমি তো খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? আর আমাদের প্রোগ্রামের সাড়া কেমন পেয়েছো? দুর্দান্ত। আমিও তাই দেখলাম যে সাড়া ভালো, যথেষ্ট পরিমাণে ভালো। বলো তোমার কি প্রশ্ন? আজকে আমরা আলোচনা করব জন্ম ছক নিয়ে। জন্ম ছক নিয়ে আলোচনা করবে? একদম। তার মানে বেসিক জ্যোতিষ নিয়ে আলোচনা করবে, তাই তো? বেসিক জ্যোতিষ নিয়ে, মানে একেবারে যেমনটা তোমার সাথে অফ ক্যামেরা কথা হচ্ছিল যে সাধারণ মানুষের এই জন্ম ছক নিয়ে কি কি জানা উচিত। দেখো এখন সমস্যাটা হচ্ছে যে তোমার, আমি যা প্রশ্নটা বুঝলাম যে একজন মানুষ জ্যোতিষীর কাছে গেলে তার কি কি করা উচিত বা জ্যোতিষীর কি করা উচিত, মানে মন মুদ্রা কথা এটা, তাই তো? একদম, মানে একজন জন্ম ভালো, ছকটাকে আমি কিভাবে প্রেজেন্ট করব, একদম একজন ভালো অ্যাস্ট্রোলজার তিনি কিভাবে প্রেজেন্ট করবে। একদম। কেননা এখন দেখো দাদা, মানে সত্যিটা বলতেই হবে, এখন কিন্তু প্রচুর অ্যাস্ট্রোলজার চারিদিকে, এবং মানুষ অনেক জায়গায় গিয়ে ঠকে যাচ্ছেন, বুঝতে পারছেন না। অনেকে হয়তো একটা প্রেডিকশন দিয়ে দিল, প্রচুর টাকার বিনিময়ে কিছু প্রতিকার দিয়ে দিল, তারা ভাবলেন যে এটাই ঠিক, সেটা করলেন, কাজ হলো না, আবার একজনের কাছে গেলেন, গিয়ে ঠকলেন। এরকম অনেক হচ্ছে এবং আমরা কমেন্টে এরকম অনেক পাচ্ছি। তাই আমার মনে হলো যে তোমার সঙ্গে এই সাবজেক্টটাতেই মনে হয় কথা বলা উচিত, যে আমাদের দর্শকরা যারা রয়েছেন বা সাধারণ মানুষ যারা রয়েছেন তারা যেন না ঠকেন। আর বেশ, তাহলে একদম গোড়া থেকে শুরু করতে হবে, একদম। কেমন? তাহলে ব্যাপারটা অনেকটা, আজকের যে পডকাস্টটা অনেকটা শিক্ষণীয় হয়ে যাবে আর কি। মানুষের অনেক প্রশ্নের কিন্তু উত্তর পাওয়া যাবে না আজকের পডকাস্ট থেকে, কিন্তু হ্যাঁ একটা এমন একটা ভাবধারা পাওয়া যাবে যে যেখান থেকে আমি আমার জার্নিটাকে কীভাবে আমি সেট করব, তাই তো? সবার আগে দেখো, আমরা জ্যোতিষীর কাছে কেন যাই, কি স্বার্থ? তুমি কেন জ্যোতিষীর কাছে যাবে বা আমি কেন জ্যোতিষীর কাছে যাব, বা আমি যে জ্যোতিষ প্র্যাকটিস করছি আমার কাছে মানুষ কেন আসবেন? এর মধ্যে কিছু উদ্দেশ্য তো রয়েছে। কি উদ্দেশ্য রয়েছে? সেই 5W1H, মানে আমি কখন করব, কি করব, কেন করব, কিভাবে করব, কিভাবে করলে আমি সফলতার জায়গায় পৌঁছবো। তার মানে দিনের শেষে আমরা কিন্তু জড়িয়ে থাকি যে আমরা যে কাজটা করছি আমরা সফল কিনা। টাকাটা ম্যাটার করে না, টাকাটা অনেক পরের কথা। আগে আমরা কর্ম করব, সফল হব, সফল হলে দেন ফাইন্যান্সিয়াল ম্যাটারটা আমাদের কাছে খুব ইজিলি চলে আসে। তাহলে কাজের প্রক্রিয়া জানার দরকার আছে। এবার আমরা যখন একজন বাচ্চা ছেলে বা একটা বাচ্চা মেয়েকে নিয়ে তার মা বাবা যখন আমাদের কাছে আসেন, কি উদ্দেশ্যে আসেন? যে তার পঠন পাঠন কী হবে, তার শিক্ষার ক্যাটাগরি কী হবে, সে সায়েন্সে যাবে না আর্টসে যাবে, না তাকে কমার্সে নিয়ে যাওয়া হবে, নাকি সে কোনো প্রফেশনাল কোর্স করবে,
বা তার কোন দিকে উন্নতি, তার কি এডুকেশনেই উন্নতি, নাকি তার ক্রিয়েটিভ পার্টে উন্নতি আছে, নাকি সে স্পোর্টসে যেতে পারে। তার মানে একটা ছক থেকে আমরা অনেক কিছু বার করতে পারি। তো একটা ছোট বয়সের তার মানে আমাদের এই যে বোঝা যায় ছোট বয়স থেকে আমরা বড় বয়সের মানুষ যখন আমাদের কাছে আসছেন, তিনি কেন আসছেন? কেউ আসছেন যে আমার ব্যবসায় লস হচ্ছে, দাদা লসটাকে আমি রিকভার করবো কী করে। কেউ বলছেন দাদা আমি চাকরি করতাম, এবার আমি ব্যবসা করতে চাইছি, তার কারণ আমি আমার যে জীবিকা, সেই জীবিকাকে আমি একটু পরিবর্তন করতে চাইছি। খুব ভালো কথা। কেউ আসছেন আমার প্রমোশনটা কবে হবে, তাই তো। কেউ আসছেন যে দাদা আমি তো দীর্ঘদিন ধরে মাল্টিন্যাশনাল কোম্পানিতে থেকে গেলাম, আমার কোম্পানি আমাকে ইন্ডিয়াতেই ঘুরিয়ে গেল, কিন্তু আমাকে একটু বিদেশটা ঘোরালো না, আমি বিদেশে কবে যেতে পারি। তার মানে মানুষের অনেক রকম প্রশ্ন আছে। কেন এই প্রশ্ন? তার কারণ আমরা যদি জন্মছককে দেখি, তাহলে দেখব আমরা জন্মছকের মধ্যে 12টা রাশি পাই। একদম। এই 12টা রাশি কারা? তাই রাশি মানে হচ্ছে এক একটা ঘর। আমাদের কাছে 12টা ঘর রয়েছে। এই 12টা ঘর থেকে কিছু কিছু প্রশ্ন আমাদের কাছে আসবে। কত রকম প্রশ্ন আমাদের কাছে আসবে, তাহলে আমাদেরকে দেখতে হবে এক একটা ঘরের মান কত। এবার আমরা দেখব আমরা যখন জ্যোতিষ শিখবো, বা আমরা যখন জ্যোতিষ শিখছি, বা তোমার এই পডকাস্টটা যখন অনেকেই দেখছেন, অনেক তো জ্যোতিষের স্টুডেন্টরাও নিশ্চয়ই এই পডকাস্টটা একদম। দেখবেন, তো তাদের ক্ষেত্রে এটা অনেক সুবিধে হবে যে আজকে যখন আমরা জন্মছকটা দেখছি, তার মানে একটা ঘর, এই যে একটা গোলাকার চিত্র দেওয়া হয়, তার মধ্যে 12টা ঘর এঁকে দেওয়া হয়, এই ঘরটা কে? একটা সার্কেল যে দেওয়া হচ্ছে, এই সার্কেলটা কে, কেন, কিসের জন্য, তাকে আমরা কি বলি? তাকে আমরা কালপুরুষ বলি। কালপুরুষকে নিশ্চয়ই আমরা সবাই জানি, কালের পুরুষকে, কালের পুরুষ দেবাদিদেব মহাদেব শিব, তিনিই কালপুরুষ। তার কারণ তিনি মহাকাল, তিনি কালেরও কাল, তিনি মহাকাল। তাহলে কালকে রিপ্রেজেন্ট করছে কে? এবার আমাদের যখন আমরা জন্মছক আঁকি, তখন আমরা দেখছি কি এই 12টা ঘর দেওয়া হচ্ছে। তাহলে প্রত্যেকটা ঘরের তো একটা মাপ থাকবে। তুমি একটা জমি কিনেছো, তার 2 কাঠা মাপ হতে পারে, 3 কাঠা মাপ হতে পারে। তো আমাদের এই 12টা রাশিকে খুব সুন্দরভাবে সাজিয়েছেন যারা জ্যোতিষের রচয়িতা, বা যারা জ্যোতিষ প্রণেতা, একদম, যারা প্রথমে যারা শুরু জ্যোতিষকে করেছিলেন। সৃষ্টি করেছেন যে সাধনার মধ্যে দিয়ে, তারা যখন আঁকছেন, এক একটা ঘরের মান 30 ডিগ্রি দেওয়া হচ্ছে। 1 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 1 ঘন্টা, ঠিক আছে? তাহলে 30 ডিগ্রি মানে 30 ঘন্টা, তার মানে একটা ঘরের মান কত দাঁড়ালো? 30 ডিগ্রি। আমি যদি মেষ রাশিকে ধরি 30 ডিগ্রি, বৃষ রাশি 30 ডিগ্রি, মিথুন রাশি 30 ডিগ্রি, এভাবে করতে করতে আমরা কন্যা, সিংহ, এভাবে করতে করতে আমরা বৃশ্চিক, তুলা, সব যেতে যেতে মকর, কুম্ভ, মীন, একদম গিয়ে আমরা মীন রাশি মানে 12টা রাশি পেয়ে গেলাম। তাহলে 12 ইন্টু 30 যদি আমরা করি, তাহলে কি পাবো? 3 বারং 36, 360 ডিগ্রি। আমি কি বললাম? 1 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 1 ঘন্টা। তার মানে 360 ডিগ্রি মানে কত? 360 ঘন্টা। তার মানে এই যে আমাদের যে গোলাকার চিত্রটা দেওয়া হলো মেষ থেকে মিন পর্যন্ত, এর পুরো মান কত? এই পুরো ঘরটার মান কত? এই জমিটার মান কত? 360 ডিগ্রি। তার মানে যদি আমি একে ঘন্টায় হিসেব করি, 360 ঘন্টা। এবার তোমাকে যদি আমি বলা হয় যে একদিন সমান সমান কত ঘন্টা, তুমি বলে দেবে 24 ঘন্টা। তাহলে আমি এই 360কে যদি 24 দিয়ে ভাগ করি, তুমি দেখো 15 উত্তর আসে, তাই তো? তার মানে 15 মানে কি? 15 মানে হচ্ছে 15কে দিন ধরা হচ্ছে। তার মানে 360 ঘন্টা ইজ ইকুয়াল টু 15 দিন। আমরা জানি 15 দিন মানে কি? 15 দিন মানে এক পক্ষ, একদম, তাই তো? তার মানে এই সার্কেলটা মানে হচ্ছে একটা পক্ষ। তার মানে আমরা যে জন্মছকটা দেখছি, সেই জন্মছকের মধ্যে একটা পক্ষের কাল আমরা নির্ণয় করছি। তার মানে তুমি কত পক্ষ বাঁচবে? একটা মানুষ 100 পক্ষ বাঁচতে পারে, 200 পক্ষ বাঁচতে পারে, 300 পক্ষ বাঁচতে পারে। কোন পক্ষে তার উন্নতি, কোন পক্ষে তার অবনতি, কোন পক্ষে তার দুর্দশা, কোন পক্ষে তার শুভ একটা জায়গায় আসছে, তার মানে এইগুলোই আমাদেরকে নির্ণয় করতে হয়। এইটা তো গেল একটা মান। তার মানে আমরা কি পেলাম? তার মানে আমরা এই 12টা রাশি চক্র মানে কি জানলাম? এক পক্ষ। তার মানে ভাবো, আমরা এটা অনেকেই জানে না। তুমি যদি এখন অনেককে জিজ্ঞেস করো যে দাদা এই জ্যোতিষ চক্রটা মানে কি, সেটা অনেকেই বলতেই পারবে না। 360 ডিগ্রি মানে একটা পক্ষের আমরা হিসেব পাচ্ছি। এবার এবার এই পক্ষকে আমাদেরকে ক্যালকুলেট করতে হয়, তুমি কত পক্ষ বাঁচবে, তাহলে তোমার কোন পক্ষের সাথে কি কি হবে, কেমন। এবার তোমার জীবন কেমন, তুমি তো জন্মে নিলে, এবার তোমার জীবন কেমন। এবার আমাদের কি আছে? কটা পক্ষ আছে? 2টো পক্ষ আছে, শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ। আমরা জানি কি শুক্লপক্ষ মানে সূর্যের আলো চন্দ্র পাচ্ছে, তার মানে সে পূর্ণিমার দিকে যাচ্ছে। আর আমরা যদি কৃষ্ণপক্ষ মানে জানি কি, আস্তে আস্তে সে সূর্যের আলো তার থেকে নিভে যাচ্ছে, তার মানে সে অমাবস্যার দিকে যাচ্ছে। আমরা দেখি কৃষ্ণপক্ষের 15তম দিনে অমাবস্যা হয়, আর শুক্লপক্ষের 15তম দিনে পূর্ণিমা হচ্ছে। তার মানে এগুলোকে বলা হচ্ছে এক একটা তিথি। এবার তিথি কি করে হয়? সূর্যের সঙ্গে যে চন্দ্রের যে দূরত্ব, তার দূরত্ব 12 ডিগ্রি দূরত্বে তার একটা তিথি তৈরি হচ্ছে। আবার সূর্যের সঙ্গে যে দূরত্ব, সেই দূরত্ব যখন 6 ডিগ্রি হচ্ছে, তার অর্ধেকে আবার একটা করণ তৈরি হচ্ছে। তিথি মানে কি? তিথি মানে হচ্ছে তুমি যে জীবনটা পেলে, এই জীবনটা তোমার কেমন হবে, তিথি সেটা নির্দেশ করবে।
তিথির মালিক বৃহস্পতি। তার মানে জন্মছকে বৃহস্পতির অবস্থান যদি ভালো হয় তাহলে তোমার তিথি ভালো। কি বললাম, বোঝাতে পারলাম? বৃহস্পতির অবস্থান ভালো হলে তিথি ভালো। আমি দেখা গেল আমি শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছি, খুব ভালো, আমি খুব লাফালাফি করছি, বাহ অষ্টমী তিথি। অষ্টম মানেই আমরা জানি অষ্টম গর্ভ, আমরা বাণী বসুর অষ্টম গর্ভ পড়েছি উপন্যাস। এমনিও আমরা অষ্টম মানেই জানি মহাত্মা গান্ধী, তিনি অষ্টম গর্ভ। আমরা সব থেকে বড় হচ্ছে অষ্টম গর্ভকে ভগবান শ্রীকৃষ্ণ, তাই তো? তাহলে অষ্টম মানে আমরা একটু লাফালাফি করি, বা আমরা একটা বড় জায়গায় চলে এসেছি। কিন্তু দেখা গেল তোমার শুক্লপক্ষের অষ্টমীতে জন্ম ঠিকই, কিন্তু দেখা গেল তোমার তিথির যে মালিক বৃহস্পতি, সে মকর রাশিতে নিচস্থ হয়ে বসে রয়েছে। তাহলে তোমার তিথির মালিক তো নিচস্থ হয়ে গেল। এবার তিথি কি করবে? তিথি মানে হচ্ছে তুমি তোমার জীবনে কতটা আনন্দ পাবে, তুমি কতটা সুখ পাবে, তুমি কতটা মেটেরিয়ালিস্টিক লাইফ তুমি লিড করবে, তুমি কতটা জীবনের উচ্চতায় পৌঁছবে, কতটা রোজগার তোমার হবে, সব তিথি নির্ভর করছে। কিন্তু এই রোজগার হবে কিভাবে? কিন্তু তোমার কজ অফ বার্থ কি? তার মানে প্রশ্ন আসে, আমি জন্মালাম কেন? আমার কাছে অনেকে এসে জিজ্ঞেস করে যে সম্রাটদা আমার বার্থের কারণ কি? তো এই বার্থের কারণ কোথায় লুকিয়ে আছে? তোমার করণের মধ্যে। করণ মানে হচ্ছে দ্য কজ অফ বার্থ, মানে তোমার জন্ম কেমন হলো। দেখো আমাদের কটা করণ আছে? আমাদের 11খানা করণ আছে। আবার আমরা যদি জন্ম ছককে যখন আমরা নির্দেশ করছি তখন আমাদের কতগুলো প্যারামিটার উঠে আসে। কি কি প্যারামিটার উঠে আসে? আমরা একটা লগ্ন পাবো, আমরা একটা রাশি পাবো, তারপর দেখবো আমরা একটা নক্ষত্র দেখবো। তোমার চন্দ্র কোনো না কোনো একটা রাশিতে বসে রয়েছে, সেই রাশির কোনো না কোনো একটা নক্ষত্রে বসে রয়েছে। আমাদের কটা নক্ষত্র? আমাদের 27টা নক্ষত্র। এই 27টা নক্ষত্রের কি আছে? 27টাই যোগ আছে। এক একটা নক্ষত্রের এক একটা যোগ, এক একটা যোগের যে লর্ড, সেই 27টা যোগের এই 9টা যে প্ল্যানেট, এই 9টা প্ল্যানেটের মধ্যেই 27টা যোগের যে মালিক, তারাও এই 9টা প্ল্যানেটের মধ্যেই। তার মানে এইগুলো আমাদেরকে ক্যালকুলেট করতে হচ্ছে। তার মানে যোগ মানে কি? যোগ মানে হচ্ছে তুমি তোমার জীবনে তিথি কী করলো, তোমার জীবনের প্রেজেন্টেশন। তিথি হচ্ছে তোমার জীবনের প্রেজেন্টেশন, কেমন হবে তোমার জীবন, কি তোমার জীবন, তাই তো? করণ কি? কজ অফ বার্থ কি হবে তোমার? তোমাকে কি রিক্সা চালাতে হবে? তোমাকে কি ভিক্ষা করতে হবে? তুমি কি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করবে? তুমি কি কোনো সাংবাদিকতা করবে? নাকি জন্মের উদ্দেশ্যটা কি, তাই তো? এবার কেন? এবার করণ কটা? করণ আমাদের 11খানা করণ আছে। যোগ কটা আমরা পেলাম? 27টা যোগ পেলাম। এবার আমরা যখন দেখব চন্দ্র একটা নক্ষত্রের মধ্যে বসে রয়েছে, সেই নক্ষত্রের আবার 4টে চরণ রয়েছে। কি করে এই আমরা চরণগুলোকে পাই? তাহলে একটু অঙ্কে যেতে হবে। এক একটা নক্ষত্রের মান কত? এক একটা নক্ষত্রের মান 13 ডিগ্রি 20 মিনিট। এবার তুমি যদি 13 ডিগ্রি 20 মিনিটকে যদি 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে মানে 4টে চরণ আসে আমাদের, 1 2 3 4। তার মানে 3 ডিগ্রি 20 মিনিট এক একটা চরণের মান। এবার একটা নক্ষত্রের মান হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট। তার মানে প্রথম 3 কুড়ি তোমার এক চরণ, তারপরে 3 কুড়ি মানে 6:40 পর্যন্ত তোমার হচ্ছে গিয়ে 2 চরণ, তারপরে 6:40 থেকে 3 কুড়ি পর্যন্ত মানে 9 পর্যন্ত তোমার 10 পর্যন্ত তোমার হয়ে গেল তৃতীয় চরণ। তারপরে 13 কুড়ি যে আর 3 কুড়ি থাকলো 13 কুড়ি, তার মানে এটা হয়ে গেল 4টে চরণ। এই 4 চরণ মানে কি? 4টে চরণ মানে হচ্ছে আমাদের সূর্যের অবস্থান। তার মানে সূর্য কোন অবস্থায় অবস্থান করছে, যে সময় আমরা জন্মাচ্ছি সেই সময়। হ্যাঁ, তার মানে সেই সময়ে তোমার নক্ষত্রের উপর কি সূর্যের আলো ছিল নাকি ছিল না? তাহলে প্রশ্ন আসে, তাহলে তোমার নক্ষত্র কি অন্ধকারের না তোমার নক্ষত্র আলোর? তাহলে আমাদের তো আমরা অনেকেই কর্ম করি, যেমন আমি কর্ম করার চেষ্টা করি। সাধারণত তুমি আমাকে বলে সম্রাটদা কটায় আসবে? আমি বললাম ভাই আমি তো 1টার পর ছাড়া হবে না। তো আমি এসে পৌঁছলাম তোমার কাছে 4টে। তার কারণ আমার 1টার পর থেকে আমার যে নক্ষত্রের যে চরণ, আমার 1টার পর থেকে আমার নক্ষত্র আস্তে আস্তে অরা গেইন করতে আরম্ভ করে। ওই জন্য আমি 1টার পর থেকে যখন আমি কোনো কাজ করি সেটা আমার একটা ভালো অরায় পৌঁছায়। তার মানে কোনো শুভ কাজ করার আগে যদি আমাদের নিজেদের চরণটা জানা থাকে তাহলে আমরা বুঝতে পারবো কোন সময় সেই শুভ কাজটা করলে আমরা সব থেকে বেশি লাভ পাবো। এক্স্যাক্টলি। তার মানে একটা মানুষের কর্ম আমরা সারাদিনে সকাল 6টা থেকে যে কাজ করব তা নয়। আমরা দেখেছি অনেক সময়, আমার কাছে অনেক সময় আসে অনেক বাবা মারা এসে বলেন কি সম্রাটদা প্লিজ আপনি আমার ছেলেটাকে একটু বকুন, তার কারণ ও কিন্তু না প্রচণ্ড ঘুমিয়ে থাকে আর সকালবেলা একটু উঠতে পারে না, আর রাত্রি জাগতে বলুন ও রাত জেগে পড়াশোনা করবে, এতে তোর শরীর খারাপ হয়। এবার আমি যখন ওনাদেরকে বোঝাই যে দেখুন আপনার, এবার দেখো এখানে কিছু প্যারামিটারও আছে। তার কারণ হচ্ছে যে আমাদের রাত্রিকালীন প্ল্যানেট কোনটা, আমাদের প্রভাতকালীন প্ল্যানেট কোনটা, আমাদের নিরপেক্ষ প্ল্যানেট কোনটা। এই যে আমি তোমাকে 30 ডিগ্রির হিসেব বললাম, এই 30 ডিগ্রির মধ্যে তোমার প্রথম মানে এক একটা প্ল্যানেট কোন ডিগ্রিতে অ্যাক্টিভ এটাও আমাদেরকে জানতে হবে। তার কারণ শনির মতো প্ল্যানেট সে 21 ডিগ্রির পর থেকে কাজ আরম্ভ করে। আবার শনি যদি 0 থেকে 10 ডিগ্রির মধ্যে থাকে তাহলে তার কাজ অনেক কমে যায়, ব্যাপারটা তার ফল পেতে আমাদের দেরি হয়। বা শনি যদি 13 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে থাকে তাহলে সে তার কোনো ফলই দেয় না। কিন্তু পুরো অঙ্ক দাদা, পুরো অঙ্ক। তার মানে এই অঙ্কটা দেখো কেন অঙ্ক, তার কারণ হচ্ছে যে শূন্য, আমি কি বললাম তোমাকে, একটা জ্যোতিষের এই যে এই শূন্যটার মানে কি,
গোল চক্রটার কত ডিগ্রি, তার পরিমাপ কত, 360 ডিগ্রি। একদম। এবার ধরো আমরা দেখতে পাই কারো জন্মছকে মেষ রাশিতে শনি বসে রয়েছে, কারো জন্মছকে বৃষ রাশিতে শনি বসে রয়েছে, কারো জন্মছকে মিথুন রাশিতে শনি, কারো জন্মছকে তুলায় শনি, কারো জন্মছকে মকরে শনি। তা মেষের মান তো 30 ডিগ্রি, বৃষর মান 31 থেকে 60 ডিগ্রি, তারপরে মিথুনের মান তো 61 থেকে আবার 90 ডিগ্রি, তারপরে কর্কটের মান তো আবার 91 থেকে 120 ডিগ্রি। তার মানে এই যে ভাবটা, তার মানে শনি 0 ডিগ্রিতে যা ফল দেবে 1 ডিগ্রিতে তাই ফল দেবে, 2 ডিগ্রিতে কি তাই ফল দেবে, 3 ডিগ্রিতে কি তাই ফল দেবে। তার মানে আমি কলকাতায় আমি আছি, আমি যা ওয়েদার আমি এনজয় করতে পারছি, আমি এই মুহূর্তে যদি আমি নর্থ বেঙ্গলে চলে যাই, দার্জিলিংয়ে চলে যাই, তা আমি কি একই ওয়েদার এনজয় করব? তা তো হতে পারে না। তার মানে আমার অবস্থানের পরিবর্তনের সাথে সাথে ক্লাইমেট যেমন চেঞ্জ হয়, আমার অবস্থান চেঞ্জ হয়, আমার রুচি চেঞ্জ হয়, আমার ভাবনা চেঞ্জ হয়, সব কিছু চেঞ্জ হয়, আমার প্রকৃতিও চেঞ্জ হয়। তার মানে এক একটা ডিগ্রিতে প্ল্যানেটগুলো এক একভাবে ফল দিতে দিতে যায়। আমাদের এই সায়েন্সটা সবার আগে কিন্তু বুঝতে হবে, নইলে আমরা ওই ভাবি যে শনি দশমে আছে মানে বিরাট, শনি দশমে আছে মানে বিরাট, কিন্তু সে কোন ডিগ্রিতে বসে রয়েছে, সে কি তার মিত্র ডিগ্রিতে বসে রয়েছে নাকি শত্রু ডিগ্রিতে বসে রয়েছে, এটাও একটা ক্যালকুলেশনের বিরাট বড় পার্ট। তার মানে আমরা কী পেলাম, আমরা পেলাম একটা জন্মছক, তার মধ্যে 12টা রাশি থাকে, যার মান 360 ডিগ্রি। সেই 360 ডিগ্রি ইজুয়ালস টু 15টা দিন, মানে একটা পক্ষ। কারো শুক্লপক্ষে জন্ম হতে, কারো কৃষ্ণপক্ষে জন্ম হতে পারে। তারপরে তোমার কোন নক্ষত্রে জন্ম, সেই নক্ষত্রের চরণ কি, তাহলে 1 2 3 4, তার মানে তোমার করণও পেলাম। এবার চরণের পরে আমরা কি পাবো, তোমার কোন ধাতুতে জন্ম। আমাদের লৌহ পায়া থাকে, আমাদের তাম্র পায়া থাকে, আমাদের স্বর্ণ পায়া থাকে, আমাদের রৌপ্য পায়া থাকে, 4 ধাতু। এই ধাতুর মধ্যে স্বর্ণ সবার আগে, তারপরে রৌপ্য, তারপরে লৌহ, তারপরে তাম্র। তাহলে কিভাবে বিচার করছো? এটা হচ্ছে রজ তম সত্ত্ব, এইভাবে বিচার হয়। আর এটা হচ্ছে অ্যাক্টিভিটি। দেখো সোনা সব থেকে খাঁটি, মানে এটা কি গুণ বিচার? গুণ বিচার। তার মানে তোমার মধ্যে সোনার গুণ, তোমার মধ্যে রূপোর গুণ, তোমার মধ্যে লোহার গুণ, তোমার মধ্যে তামার গুণ। তার মানে এই যে 4টে প্যারামিটার, তার মানে তুমি যদি স্বর্ণ পায়া পাও তাহলেও তোমার জীবন কিন্তু একরকম, যে রৌপ্য পায়া পেয়েছে তার জীবন আরেক রকম, যে লৌহ পায়া পেয়েছে তার জীবন আরেক রকম। তার মানে এই যে 4টে পায়া, তার উপর নির্ভর করছে কি তোমার পদ। পায়া মানে তোমার স্টেবিলিটি। তার মানে তুমি তো কর্মে যাবে, আমি কি করণ মানে তোমার কজ অফ বার্থ পেলাম, কিন্তু সেই কজ অফ বার্থ তো পেলাম, তুমি তো কর্মে গেলে, কতটা স্টেবল হবে সেটা দেবে তোমার ধাতু। কখন কর্মটা করবে সেটা দেবে তোমার চরণ। তার মানে আমরা প্রথমেই আমাদের এই জিনিসগুলো সবার আগে ম্যান্ডেটরি পার্ট। তারপরে কি আসে, তারপরে দেখো একটা লোকের বার্থ নাম্বার থাকে, তারপরে একটা লোকের ডেস্টিনি নাম্বার থাকে, এরপরে কি থাকে, আমরা 9টা গ্রহ তো পাই। এবার 9টা গ্রহই তো সবাইকে ফল দেবে না, তার মধ্যে কোনো গ্রহ বেশি ফল দেবে, কোনো গ্রহ কম ফল দেবে। এবার কোন গ্রহ বেশি ফল দেবে তোমাকে, যে গ্রহ জন্মছকের মধ্যে সব থেকে বেশি ডিগ্রি লাভ করে তাকে বলা হয় আত্মকারক গ্রহ। সেই আত্মকারক গ্রহকে যে তোমাকে তোমার কর্মের দিকে নিয়ে যাবে। তুমি অভিনয় করবে, নাকি তুমি গান বাজনা করবে, নাকি তুমি ম্যাজিক দেখাবে, নাকি তুমি সাংবাদিকতা করবে, নাকি তুমি গভর্নমেন্টের এমপ্লয়ি হবে, নাকি তুমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করবে, নাকি তুমি ব্যবসা করবে, এই দিকগুলো সে নির্ণয় করতে করতে যাবে। এবার তোমার বর্তমান অবস্থা কি, তাই না? বর্তমান অবস্থা তোমাকে জানতে হবে। সব কিছু পেলাম, বর্তমান অবস্থাকে নির্ণয় করবে, বর্তমান অবস্থার নির্ণয় করবে হচ্ছে গোচর, আর তোমার বর্তমান দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্মদশা আর প্রাণদশা। আচ্ছা, মানে এখানে মহাদশা নেই? নিশ্চয়ই আছে। ওই যে বললাম দশা মানে মহাদশা, অন্তর্দশা, মহাদশার সাথে অন্তর্দশা চলে। এই মহাদশার সাথে অন্তর্দশার পাশাপাশি একজন প্রত্যন্তর দশায় থাকেন, প্রত্যন্তর দশার পাশাপাশি একজন সূক্ষ্ম দশায় থাকেন, সূক্ষ্ম দশার পাশাপাশি একজন প্রাণদশায় থাকেন। প্রাণদশা ফল দেয় আমাদের। এই প্রাণদশা আমাদের কারো কারো ক্ষেত্রে 1 দিন, কারো কারো ক্ষেত্রে 1.25 দিন, কারো কারো ক্ষেত্রে 3 দিন, এইভাবে ক্যালকুলেট করতে করতে যায়। খুব কম দিনে চেঞ্জ হয়ে যায়। তো প্রাণদশা হচ্ছে তোমার প্রাণের অবস্থান কিরম, অর্থাৎ তোমার আজকে বৃহস্পতিবার মন খুব আনন্দিত, শুক্রবার মন খুব আনন্দিত, শনিবার তোমার মন খুব দুঃখিত। তার মানে তুমি বলছো যে আমাদের এই জন্মছক খুব সূক্ষ্মভাবে দেখলে এটাও বোঝা যায় কোন দিন কার মেন্টাল কন্ডিশন কি থাকবে। তার কারণ চন্দ্র 2.25 দিনে একটা ঘর থেকে আরেকটা ঘরে চলে যাচ্ছে, আর চন্দ্র 2.25 দিনে ওই 3টে নক্ষত্র পার করছে। এবার এক একটা ঘরে 3টে নক্ষত্র সে যখন পার করছে, এবার দেখো আমাদের জন্মছকে না একটা আলোচনা, দেখো তোমার সাথে 2 ঘন্টাতেও সম্ভব না, সারাদিন লেগে যাবে জন্মছক যদি বলতে যাই, যদি শিক্ষণীয় করতে চাই। তো আমার প্যারামিটারগুলো, আমার মোটামুটিগুলো এইরকম। কিন্তু আজকের জ্যোতিষটা কোথাও না কোথাও তুমি যেটা বললে যে মানুষ ভুলে যায়, একটা ভ্রান্তির কাছে চলে যায়, নানা রকম ভুলভাল কিছু, মানে এখন তো ভয় দেখানোটাই হয়তো মানে আসল হয়ে দাঁড়িয়েছে। এই কালসর্প যোগ, কোথাও মাঙ্গলিক,
এগুলোই তো আমরা সব থেকে বেশি দেখতে পাই কোথাও না ঘুরে না না, এগুলো তো দেখো, যারা এই সমস্ত বলে আমি তাদেরকে জ্যোতিষীই বলি না, তারা তো সবাই শিখছে, এরা পিদ্দি জ্যোতিষী, আমি বলি এরা পিদ্দি জ্যোতিষী। হ্যাঁ, পিদ্দি। তো আমার স্যার বলে, আমার গুরুদেব বলেন, এ তো পিদ্দি হ্যাঁ, ये तो कुछ नहीं जानता है, ये तो ज्योतिष के लिए कुछ नहीं जानता है, ये तो सेल्समैन है, ये तो बेचने आया है। তো আমার গুরুদেব বলেন। তো অ্যাকচুয়ালি সাড়ে সাতি বলে কিছু হয় না, আমাদেরকে ভুল একটা ধাপ্পাবাজির একটা টার্ম দেওয়া হয়েছে। মাঙ্গলিক দোষ বলে কিছু বেসিক্যালি কিছু হয় না, কারণ মঙ্গল একা কী করবে, মাঙ্গলিক দোষের কোনো বেসিক কোনো ফান্ডা নেই, এগুলো একটা ভুয়ো। আর এগুলো তদানীন্তনকাল থেকে আর বিগত কয়েকদিন ধরে চলে আসছে, কয়েক বছর ধরে চলে আসছে। মানে আমি যদি খুব ভুল না হই, অভিষেক বচ্চনের বিয়ে যখন হচ্ছে ঐশ্বর্য রায়ের সাথে, তখন মাঙ্গলিকের ব্যাপারটা প্রচুর হুড়হুড় করে উঠলো। তার কারণ অমিতাভ বচ্চন তার বউ ঐশ্বর্য রায়ের মাঙ্গলিক ফাটানোর জন্য ইত্যাদি ব্যবস্থা করলো। তারপর থেকে এই সমস্ত ব্যাপারগুলো চলে আসছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে দেখো, আজকে ভারতবর্ষে জ্যোতিষশাস্ত্রটা একটা সায়েন্স। এই সাবজেক্টটাকে যেভাবে প্রেজেন্ট করার কথা ছিল, আমরা সেভাবে প্রেজেন্টই করলাম না। আমরা জিনিসটাকে একটা উল্টো দিকে প্রেজেন্ট করলাম। আমরা এটাকে প্রেজেন্ট করলাম কিভাবে, যে তুমি আসবে, তোমাকে মাঙ্গলিক সাথে কালসর্পের ফাঁদে ফেলে দেবো, দিয়ে তোমার থেকে কিছু পয়সা করে আমি নিয়ে নেবো। আসল মোদ্দা কথাই বলা হলো না। তুমি হয়তো আমার কাছে এসেছিলে যে দাদা আমি আমার পডকাস্টটা ভালো কী করে করতে পারি, আমি তোমায় বলে দিলাম তোমার তো সাথে চলছে, ভালো হবে না। আমি বললাম তোমার তো মাঙ্গলিক দোষ আছে, তোমার হবে না। আমি তোমায় বলে দিলাম তোমার কালসর্প দোষ আছে, হবে না। তার মানে কি, আমি কিছু ভুল করলাম। কি ভুল করলাম? তার মানে আমি তোমার জন্মছককে দেখলামই না। তোমার কি দশা চলছে, তোমার কি অন্তর্দশা চলছে, তোমার কি প্রত্যন্ত দশা চলছে, কি প্রাণদশা, কি সূক্ষ্ম দশা, সেটা কি চলছে সেই জায়গাটাই আমি দেখলাম না। এক, তোমার গোচর কি চলছে, ট্রানজিটে তোমার কি চলছে সেই জায়গাটা দেখলাম না। এবার করণ তো পরের কথা। দেখো, আমরা আজকে তুমি 2025 সালে প্রত্যেক দিন ফল কিভাবে পাবে? তোমার গ্রহরা ফল কোথা থেকে দেয়? গ্রহরা ফল কোথা থেকে দেয় সেটাও তো জানার বিষয় আছে। গ্রহরা ফল কিন্তু ওই ঘর থেকে দেয় না। যে ঘরে বসে রয়েছে সেই ভাবের ফল তো সে তুলবেই নিশ্চয়ই। আমি আজকে তোমার বাড়িতে গেলে তোমার মতো করে আচরণ করব, তুমি আমার বাড়িতে আসলে আমার মতো করে তুমি আচরণ করবে, নিশ্চয়ই, এটা তো আমি করবই। কিন্তু তার ফল তোলার কিছু দিক আছে, তার ফল তোলার কিছু পোর্শন আছে। কীভাবে সে ফলটা তোলে? আমাদের জন্মছকের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে কিছু জিনিস। নবতারা চক্র। কি নবতারা চক্র? এখানে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ, মিত্র, অতিমিত্র। তার মানে এখানে আমার তিনটে টার্ম খুব খারাপ: জন্ম, সম্পদ, বিপদ। বিপদ টার্মটা খুব খারাপ। তাহলে জন্ম, সম্পদ, বিপদ গেল। জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী। প্রত্যরীটা খারাপ। সাধক, বধ খারাপ। তাহলে বিপদ, প্রত্যরী, বধ, এই তিনটে তারা আমার খারাপ। কেন? নবতারা। এই তারা কারা? তারার পেছনেই নক্ষত্ররা থাকে, অর্থাৎ নক্ষত্রের যে সমষ্টি তারা হয় তারা। তিনটে নক্ষত্র মিলে একটি তারা তৈরি হয়। একটি তারা, তিনটে নক্ষত্র মিলে একটি তারা তৈরি হয়, তাই জন্য 9টা তারা। তাহলে এক একটা তারার যদি 3টে নক্ষত্র থাকে, তাহলে আমাদের নক্ষত্র কটা? 27টা। তাহলে 9 আর 3 কত হয়? 3 নং 27। তাহলে এই হিসেব হয়ে গেল। এবার এর মধ্যে তোমার চন্দ্র যে নক্ষত্রে, সেটি তোমার জন্ম নক্ষত্র। ধরে নেওয়া যাক তোমার চন্দ্র অশ্বিনী নক্ষত্রে, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, মানুষকে বোঝানোর স্বার্থে। তো অশ্বিনী নক্ষত্রে তোমার চন্দ্র বসে রয়েছে, আমার তোমার জন্ম নক্ষত্র হয়ে গেল অশ্বিনী। তাহলে অশ্বিনী তোমার জন্ম নক্ষত্র, ভরণী তোমার হয়ে গেল সম্পদ নক্ষত্র, তারপরে কৃত্তিকা তোমার বিপদ নক্ষত্র। তার মানে প্ল্যানেট যখন কৃত্তিকা নক্ষত্রে আসবে তখন তোমার সমস্যাটা দেবে। এবার তার মানে বুঝো 7.5 বছর ধরে শনি খারাপ দেবে না। কখন দেবে? সে যখন সম্পদ বিপদকে কানেক্ট করলো। বিপদের পরে ক্ষেম খুব ভালো দেবে। তারপরে কি হলো? প্রত্যরীতে যেই আসলো সে আবার খারাপ দিতে আরম্ভ করলো। কারো চাকরি চলে গেল, ডেপুটেশনে চলে গেল, বিদেশ থেকে বাড়ি ফিরে আসলো, রিজার্ভ বেঞ্চে বসে গেল, চাকরি পাওয়ার মুখের থেকে বাড়ি চলে আসলো। এই রকম ঘটনাগুলো ঘটে। প্রত্যরী হয়ে গেল। বধ যখন কানেক্ট হয় তখন আমাদের জীবনে সমস্যা বাড়ে, আমরা হসপিটালাইজড হই, আমাদের মৃত্যুকালীন সমস্যা হয়, আমরা রাস্তায় অ্যাক্সিডেন্ট, বিভিন্ন দুর্ঘটনা, অসংলগ্ন জীবনযাপন বা অসংলগ্ন কিছু ঘটনা বলি আমাদের তখন তাড়া করতে আরম্ভ করে। সেই সময় আমাদের খারাপগুলো ঘটে। তার মানে এই যে আমাদের যে প্ল্যানেটগুলো যে ফল দিচ্ছে, এই প্ল্যানেটগুলো ফল দিচ্ছে কিভাবে? এক একটা তারার উপর বেস করে। আমি কোন ঘরে গিয়ে বসছি, ওই যে মাত্র 3টে তারাই খারাপ ফল দিচ্ছে, বাকিরা তো দিচ্ছে না। 6টা তো ঠিকঠাক ফলই দিচ্ছে। বাকি 6টা ঠিকঠাক ফল দিচ্ছে। এই 6টার মধ্যে আবার একজন নিরপেক্ষ ফল দেয়, সেটাকে সে হচ্ছে জন্ম। অর্থাৎ জন্ম নক্ষত্র নিরপেক্ষ ফল দেয়, বাকি 5টা তোমাকে সম্পদশালী করবে। এই জন্য আমাদের কাছে যদি ধরো এখন মীন রাশির লোক যদি আমার কাছে আসে 2025 সালে, আমি যদি তাকে বলি আপনার তো সাথে চলছে, আপনি তো শেষ, তাহলে কি হবে? সেই মানুষটার হয়তো দেখা গেল মীন রাশিতে, সে হয়তো দেখা গেল তার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম। সে হয়তো আমার কাছে এই মুহূর্তে আসলো, এখন শনি বসে রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। তার মানে যদি কোনো জ্যোতিষী জানেন ঠিকঠাক গুনতে, তিনি কি বলবেন? তিনি বলবেন বাহ, শনি তো এখন তাহলে আপনার অতিমিত্রে বসে রয়েছে, তাহলে আপনার এখন
এইসব সাড়ে সাথে চিন্তা ভাবনা করবেন না। এখন আপনি দেখুন আপনি কি করে আপনার কাজের জায়গাটাকে বেটার করতে পারেন, আরও গ্রোথটা নিতে পারেন, ফাইন্যান্সিয়াল ইনক্রিমেন্টটা আপনি কি করে নিতে পারেন, এখন আপনি প্রমোশনটা আপনি নিতে পারেন, এখন আপনার হেলথের জায়গাগুলো ভালো হতে পারে। শরিকি সম্পত্তি নিয়ে এতদিন দ্বন্দ্ব ছিল, কোর্টে কেস চলছিল, এবার সেই জায়গায় হ্যামারিং করুন, তাড়াতাড়ি কেসটা আপনার ফরে চলে আসতে পারে। তার মানে আমরা এইগুলো বলবো সাড়ে সাতির ভয় না দেখিয়ে। তো এইগুলো হচ্ছে ক্যালকুলেশন, এইভাবে ক্যালকুলেট করতে হয়। তার মানে বৃহস্পতিও যা ফল দেবে, শনিও যে ফল দেবে, রাহুও যে ফল দেবে, কেতুও যে ফল দেবে, এটা কারা কিভাবে ফল দেবে সব ওই নবতারা চক্রের উপর। তার মানে আমাদের একটা সূত্র দেওয়া হয়েছে, এই সূত্রের বাইরে গিয়ে আমি যদি মনে করি ওই সাড়ে সাতি মাঙ্গলিক আর কালসর্প লাস্ট ডিসিশন জ্যোতিষশাস্ত্রের, তাহলে আমার মনে হয় তারা এখনও জ্যোতিষশাস্ত্রটা ভালো করে পড়াশোনাই শুরু করেননি। একজন ভালো কারোর কাছ থেকে আগে পড়াশোনার দরকার, তারপর জ্যোতিষ নিয়ে কথা বলা দরকার। কারণ আমি তোমাকে এতক্ষণ যা বোঝালাম, তুমি নিশ্চয়ই বুঝতে পারলে যে কত অঙ্ক এর মধ্যে জড়িয়ে রয়েছে। পুরোটাই অঙ্ক দাদা। এগুলো ছাড়া আর কি কি দেখবো জন্মছকে? এবার তোমাকে দেখতে হবে কি, এবার আমরা জন্মছকটা তো আমরা মোটামুটি একটা আলোচনা করলাম, এর বাইরে তো আর বেশি আলোচনা করা যায় না, সম্ভব নয়। কারণ দেখো, আলোচনা করতে গেলে এখনও সান্নারি চক্র রয়েছে, মানে তোমার কোনটা জন্ম নক্ষত্র, কোনটা কর্ম নক্ষত্র, কোনটা সাংঘাতিক, কোনটা মানস, কোনটা সমুদয়, কোনটা বিনাশ, তো এখানেও আবার এখানে চলে আসে। এবার ধরো আমাদের যখন অনেক সময় বিয়ে হয়, বিয়ের সময় আমরা অনেক সময় পাত্রপাত্রীর জটক বিচার করি না, তো সেই সময় দেখা যায় যে আমরা অনেক সময় বলি 16 নম্বর আর 23 নম্বরকে অ্যাভয়েড করা উচিত, কারণ 16তে বিয়ে হলে তাদের ডিভোর্স পর্যন্ত যেতে পারে, 23-এ বিয়ে হলে সেটা ডিভোর্স পর্যন্ত যেতে পারে। তো এই পার্টগুলোকে আমরা একটু বন্ধ করতে বলি। তো এগুলো কানেক্টেড একটা ব্যাপার। আমি আমার বিনাশ নক্ষত্রে আমি আমার ভালো কাজ করব না, আমি আমার সাংঘাতিক নক্ষত্রে আমি আমার ভালো কাজ করব না। তারপরে আমাদের যে করণগুলো যেমন আছে, যেমন আমরা কখন লোন নেব, আমরা অনেক সময় লোন নিয়ে ফেলি, কিন্তু কেউ কেউ আছে সেই লোন খুব আরামসে শোধ করতে পারে, আবার কোনো কোনো লোক আছে সেই লোন নেওয়ার পর থেকে তার জীবনের সব থেকে চরমতম দুর্দিন শুরু হলো। দাদা তুমি করণের কথা বলছিলে, 11টা করণ রয়েছে। 11টা করণ রয়েছে, আমরা একটু ডিটেলে যেতে পারি নাকি? দেখো, ডিটেলে যেতে গেলে তোমাকে অনেকটা যেতে হবে, কারণ আমাকে যোগও বলতে হবে, আবার তাহলে করণ, যেমন তোমার 11টা করণ, 11টা করণের মধ্যে সব থেকে খারাপ করণ কোনটা? বৃষ্টিকরণ, তারপরে নাগকরণ, কিংস্তগ্নকরণ, চতুষ্পদকরণ, আর হচ্ছে কিনস্তগ্নকরণ। তার মানে এই 4টে করণ হচ্ছে, 5টা করণ হচ্ছে আমাদের খারাপ। এক হচ্ছে বৃষ্টি, বৃষ্টিকরণে জন্ম হলে তাদের বিবাহিত জীবন নষ্ট হতে পারে। আমরা সবসময় বলি বৃষ্টি মানে যেখানে বিষময় পরিস্থিতি জড়িয়ে রয়েছে। এরপরে আমরা কি পাচ্ছি? আমরা শকুনীকরণ পাচ্ছি, যেটা খুব খারাপ। শকুনীকরণ মানে শকুনের নজর যার দিকে, তার মানে এগুলো স্থিরকরণ বলা হচ্ছে। আমাদের 4টে স্থিরকরণ, আমাদের 7টা হচ্ছে মুভেবল করণ, যারা চরকরণ, এরা মুভ করে। স্থিরকরণে জন্ম হলে আমাদের জীবনে প্রচুর সমস্যা ফেস করতে হয়। আমরা দেখেছি স্থিরকরণে জন্ম হলে তাদের বাড়িতে মার্ডার হয়েছে, স্থিরকরণে জন্ম হলে তারা কেউ হারিয়ে গেছে, স্থিরকরণে জন্ম হলে বাড়ি থেকে পালিয়ে গেছে, স্থিরকরণে জন্ম হয়েছে তাদের জীবন বিশৃঙ্খলায় ভরে গেছে। এরকম স্থিরকরণ কিন্তু খুব খারাপ জায়গা। স্থিরকরণে জন্ম হলে বাড়িতে অসঙ্গতি আসে অনেক সময়, যেমন নাগকরণ, কিনস্তগ্নকরণ, চতুষ্পাদকরণ, শকুনীকরণ, এই 4টে করণে যদি জন্ম হয় তাহলে তাদের জীবনে কিছু অসঙ্গতি থাকে। এবার তুমি যদি বৃষ্টিকরণ, শুধু বিবাহিত জীবন খারাপ, বাট বৃষ্টিকরণে জন্ম হলে তার মানে তোমার জন্ম হয়েছে বিয়ের জন্য নয়, সংসারের জন্য নয়, তোমার জন্ম হয়েছে কিছু কর্মের জন্য। তার মানে তোমাকে মোহাম্মদ রফির মতো গান গেয়ে তোমাকে সেরা হয়ে যেতে হবে, এই যে করতে হবে। দেখো, আজকে সুনিতা উইলিয়ামস আজকে এতদিন পর আমাদের পৃথিবীর মাটিতে এসে নামলো। কতদিন? 9 মাস তিনি উপরে ছিলেন, তিনি মাটিতে নামলেন। তার মানে এইরকম সুনিতা উইলিয়ামসের মতো লোকদের আমাদেরকে তৈরি করতে হবে। জ্যোতিষশাস্ত্রের উদ্দেশ্য কিন্তু আমরা আমাদের সমাজের রত্নগুলোকে কিভাবে বার করব। অ্যাকচুয়ালি জ্যোতিষ মানে হচ্ছে তাই। যে রিক্সা চালাচ্ছে তার মধ্যেও সম্ভাবনা রয়েছে, যিনি রিক্সা চালান তারও তো তিনি সন্তান আছে, তারও সন্তানকেও তিনি পড়ান, তো তার সন্তানও তো মেডিকেলে পারদর্শী হতে পারে। আমার কাছে এরকম উদাহরণ বহু আছে, এবং আমার কাছে এমন এমন উদাহরণ রয়েছে যে চাকরি ছাড়িয়ে দিয়েছে, মানে সরকারি ব্যাংকে চাকরি করতো, সে আজকে ব্যাংকের চাকরি ছেড়ে আমি তাকে বলেছি তুমি ইউপিএসসি দাও, সে ইউপিএসসিও দিয়েছে, ডাব্লিউবিসিএস দিয়েছে, আজকে সে ডাব্লিউবিসিএস দিয়ে সে একজন ভালো একটা পুলিশ সার্ভিসে রয়েছে। তার মানে আমাদেরকে এই কানেকশান দিতে হয় যে তোমার কোথায় ডেভেলপমেন্ট, কেন ডেভেলপমেন্ট। আজকে ধরো তোমার বণিজকরণে জন্ম হয়েছে, বণিজকরণের লর্ডকে, বণিজকরণের লর্ড হলো শুক্র। বৃষ্টিকরণের লর্ডকে, বৃষ্টিকরণের লর্ড হয়ে গেল শনি, তাহলে বণিজকরণের লর্ড শুক্র। এবার যদি তোমার জন্মছকে শুক্র যদি তুঙ্গ থাকে, তা বণিজকরণে জন্ম, তাহলে তুমি চেয়েও তোমার 6 আর 10 কানেক্টেড, আমরা দেখি ষষ্ঠপতি আর দশমপতি কানেক্টেড হলেই তারা সরকারি চাকরিতে চলে যায়। এটা হচ্ছে আমাদের নিয়ম, যে লগ্ন হইতে ষষ্ঠ ভাবের যে কারকগ্রহ আর লগ্ন হইতে দশম ভাবের যে কারকগ্রহ, তারা যদি একটা সিমিলার প্যাটার্নে থাকে, তার মানে তার এই বাচ্চাটার বা এই জন্মছকে সরকারি চাকরির প্রবণতা অনেক বেশি, একে সরকারি চাকরির দিকে আমরা ঠেলে দেবো। ষষ্ঠপতি দ্বাদশপতি যদি কানেক্টেড থাকে তাহলে একে আমরা বিদেশে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে দিকে ঠেলে দেবো। অষ্টমপতি যদি থাকে ষষ্ঠপতির সাথে, তাহলে একে আমি ব্যবসার দিকে ঠেলে দেবো, এর দ্বারা চাকরি বাকরি হবে না। তো কিছু কানেকশানস রয়েছে, তোমার জীবিকা কেন হবে, এবার সেই জীবিকাগুলো নির্ভর করবে কিসের উপর? তোমার এই করণের উপর। এবার তোমার বণিজকরণ, তোমার
শখ হচ্ছে তোমার সন্তানকে তুমি গভর্নমেন্টেই পাঠাবে, কিন্তু দেখা গেল তার বণিজকরণ, তার শুক্র আবার জন্মছকে তুঙ্গস্থ মীন রাশিতে বসে রয়েছে, তার মানে সে কোনো দিনও চাকরিতে যাবে না, ব্যবসা করবে। কেন? তার কজ অফ বার্থ কি? বিজনেস, বণিজ। আবার যার গরিজকরণের মালিককে, গরিজকরণের মালিক হলো বৃহস্পতি। তাহলে বৃহস্পতির যদি করণে জন্ম হয়, জন্মছকে যদি বৃহস্পতি ভালো থাকে, তাহলে তারা কাকে সিলেক্ট করবে? তারা একাডেমিককে সিলেক্ট করবে, তারা প্রফেসরির দিকে যেতে চাইবে, তারা পড়ানোর দিকে যেতে চাইবে, তারা স্কুল টিচিংকে তারা প্রফেশন হিসেবে নেবে, বা তারা কোনো কোচিং ক্লাস কন্ডাক্ট করবে, বা তারা কোনো একটা কোচিংয়ের একটা ইনস্টিটিউট করবে, সেখানকার তিনি হয়তো কর্ণধার হবেন। এইভাবে তারা বিষয়গুলোকে ম্যানেজ করবে, তার মানে একাডেমিককে কানেক্ট করা। আবার গরিজকরণে যদি জন্ম হয়, বৃহস্পতি যদি খুব ভালো জায়গায় থাকে, ভালো তত্ত্বে থাকে, তার কারণে দেখো আমাদের আবার তত্ত্ব আছে, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশ। তা আকাশ হচ্ছে আমাদের লক্ষ্য। আমাদের জন্মছকের মধ্যে তুমি যদি দেখো, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল দেওয়া হয়েছে, আকাশ নেই। আকাশ আমাদের লক্ষ্য, অর্থাৎ এইদিকে আমাদের টার্গেট। আকাশ হচ্ছে আমাদের লক্ষ্য, যেটা হচ্ছে একটা এভারলাস্টিং ট্রুথ, বা একটা অসীম, যার কোনো শেষ নেই। এই জন্য আমাদের জীবনে সফলতার কোনো শেষ নেই। তুমি কত সফল হতে চাও, তার মানে তুমি যদি সিস্টেমে থাকতে পারো, তাহলে তুমি সফলতার শীর্ষে উঠে যেতে পারো। আজকে দেখো সুনিতা উইলিয়ামস আজকে 9 মাস যে আকাশে থাকলেন, আবার এখানে এসে তিনি থাকবেন, এখানে এসে তিনি আবার 3 মাস রিহ্যাবে থাকবেন। তার মানে ভাবো, তাকে এখানে এসে আমাদের এই যে মাধ্যাকর্ষণ শক্তির সাথে তার বডিকে আবার অ্যাবজর্ব করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। তার মানে কত শিক্ষিত একজন ভদ্রমহিলা, তিনি এতদিন এত কষ্ট করলেন। তার মানে আমাদেরকে তো কিছু করতে হয়। আমরা ভাবি যে আমার 7.5 হয়েছে, আমার শনি সব শেষ করে দিল। আরে আমি তো কিছু করলামই না এখনো চেষ্টা, আমাকে শনি সাপোর্ট করবে কোথা থেকে? আমাকে তো চেষ্টাটুকু করতে হবে, কর্মটা তো করতে হবে। তো আজকে আমাদের এই করণগুলো হচ্ছে কর্মের দিক। যে বাচ্চাটা আমার কাছে আসে, আমি যদি গরিজকরণ হয়, আমি তার মা বাবাকে বলে দিই, দেখুন আইদার একাডেমিক, আইদার প্রফেসরি, আর নয়তো কোনো রিসার্চের মধ্যে একে ফেলে দিন, দেখুন এ মানে দেশ ও দশের মুখ উজ্জ্বল করে বেরিয়ে চলে আসবে। তার মানে গরিজকরণকে আমাকে ওইভাবে ভাবতে হচ্ছে। যার হয়তো দেখা গেল কৌলভকরণ, তো আমি তো কৌলভকরণের মালিক মঙ্গল, এবার সেই মঙ্গল হয়তো মকর রাশিতে বসে রয়েছে, বা মঙ্গল একটা ভালো অগ্নিকারক নক্ষত্রকে ধরে রেখেছে, বা আমাদের এই অগ্নি, পৃথ্বী, বায়ু, জলের মধ্যে এই 27টা নক্ষত্র পড়ছে। মানে ওই যে বললাম না, একটা প্রোগ্রামে তুমি শেষ করতে পারবে না, তোমার জন্য তাহলে তোমাকে প্রায় 50টা প্রোগ্রাম করতে হবে, শিক্ষার প্রোগ্রাম। সেটাও আমরা করব দাদা। বাবা, তাহলে দর্শক জানি না অত নেবেন কিনা। হ্যাঁ, তো যেখানে ছিলাম, তো আজকে কি হবে, এই যে আজকে যদি কারো হয়তো দেখা গেল কৌলভকরণ বৃদ্ধিযোগ, কেমন কৌলভকরণে জন্ম হয়েছে, বৃদ্ধিযোগে জন্ম হয়েছে, আমি তাকে কি বলবো? আমি তাকে বলবো, তুমি ভাই বৃদ্ধিমূলক জায়গায় এসো। বৃদ্ধিমূলক জায়গা কোনটা? আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, এটা হচ্ছে বৃদ্ধিমূলক জায়গা, যেখানে সমাজে চোরও থাকে, ভালো মানুষও থাকে। আবার মানে সমাজকে আমাকে সংস্কার করতে হবে, তার মানে সমাজকে আমাকে একটা প্রোগ্রেসের জায়গায় আমাকে নিয়ে যেতে হবে। তার মানে এই বৃদ্ধি যোগ, আমি কৌলভকরণ, মঙ্গল ভালো জায়গায় বসে রয়েছে, একে ইউপিএসসির দিকে নিয়ে যাও, একে অ্যাডমিনিস্ট্রেশনের দিকে নিয়ে যাও, একে ডিফেন্সের দিকে নিয়ে যাও, একে নেভিতে নিয়ে চলে যাও, একে আর্মিতে নিয়ে চলে যাও। তার মানে এই সমস্ত জায়গাগুলোকে দেখতে হয়। আজকে ধরো তুমি আমাকে বললে, দাদা মাঙ্গলিক, এই যে লগ্নে মঙ্গল, অনেকে বলে লগ্নে মঙ্গল থাকলে নাকি মাঙ্গলিক হয়, চতুর্থে মঙ্গল থাকলে নাকি মাঙ্গলিক হয়ে যায়, সপ্তমে মঙ্গল থাকলে নাকি মাঙ্গলিক হয়, অষ্টমে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়, দ্বাদশে মঙ্গল থাকলে নাকি মাঙ্গলিক হয়। মঙ্গলের এমন অবস্থা করে ছেড়ে রেখেছে এই আজকালকার জ্যোতিষীগুলো, কি অবস্থা করেছে জানো? লোকটাকে 5টা ঘর তাকে বেঁধে রেখে দিয়েছে, ভাই 5টা ঘরে তুমি মাঙ্গলিক। হ্যাঁ, লোকটা যাওয়ার কোনো জায়গা নেই। তার কারণ হচ্ছে, দেখো, তার কারণ এরা হয়তো জানে না বলে এরা মিসগাইড করে। বেসিক্যালি এই জ্যোতিষীগুলো জানেন না যে এরা অ্যাকচুয়ালি এদেরকে এরা শিখেছেও ভুল জায়গা থেকে, 1 নম্বর, আর বলছেও ভুল, দেখাচ্ছেও ভুল, আর যারা যাচ্ছেন এদের কাছে তারাও ভুলে ভরা জীবন নিয়ে তারা ভরে যাচ্ছে, তারা বিপদে পড়ে যাচ্ছে। তার কারণ আমার কাছে যদি যে বাচ্চাটা আসবে, আমি যদি লগ্নে মঙ্গল দেখি, ধরো তোমার মেষ লগ্নে মঙ্গল বসে রয়েছে, আমি তো তাকে মাঙ্গলিক বলবো না, আমি তো বলবো যে আপনার ছেলেকে আগে সঙ্গে সঙ্গে একটা কোনো স্পোর্টসে দিন, ইমিডিয়েট কোনো একটা স্পোর্টসে দিন, এনার্জিটাকে ইউজ করতে দিন। কারণ মঙ্গল মানে কি? মঙ্গল মানে একটা অ্যাগ্রেশন। আমার মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকবে, আমার মধ্যে জনকে প্রতিনিধিত্ব করার আমার ক্ষমতা থাকবে। মঙ্গল না, মার্শিয়ান এনার্জি কেন বলা হয়? আবার সেই মঙ্গল, অনেকে বলে মঙ্গল, আবার মঙ্গলের তো বাবা বিয়েই হয়নি, তো সে বিয়ের কারক গ্রহ কী করে হলো? সে তো কুমার, সে তো রাজকুমার, সে তো কুমার এখনও, সে তো বাচ্চা, সে তো অত্যন্ত দৌর্দণ্ড প্রতাপ, সে তো 18 বছরের লোক। আমরা সে 18 বছর পড়েছি না, 18 বছর বয়সী সেই কবিতা। তার মানে সে তো 18 বছর, তার মানে সে তো রেনেসার জন্য, সে তো পৃথিবীতে কিছু বদলাতে এসছে। তার মানে লগ্নে যদি মঙ্গল থাকে, সে পৃথিবীতে কিছু বদলায়, সে একজন ভালো অ্যাডমিনিস্ট্রেটর হয়ে যেতে পারে, সে একজন স্পোর্টস পার্সন হয়ে যেতে পারে, সে একজন ভালো স্পোক্সম্যান হতে পারে, সে ভালো একজন অ্যাম্বাসেডর হতে পারে ভারতবর্ষের, সে একজন ভালো আইপিএস হতে পারে। তো আমাকে এই কোয়ালিটিগুলো দেখতে হবে। সে একজন ভালো আইএএস হতে পারে। আজকে যদি ষষ্ঠে যদি কারো
কারো মঙ্গল থাকে আমি তো তাকে পলিটিক্স জয়েন করতে বলবো। কারো যদি সপ্তমে মঙ্গল থাকে আমি তো বলবো আপনার মিসেস কোনো স্পোর্টসে ছিল বা আপনার মিসেসকে কি কোনো সরকারি চাকরির দিকে আপনি নিয়ে যাবেন। আমার তো মনে হয় সপ্তমে মঙ্গল থাকলে মিসেসের কর্ম হওয়া উচিত ভালো, তাহলে তার তো মিসেসের থেকে ইনকাম হবে, তাহলে সেটা মাঙ্গলিক দোষ কী করে হলো। অষ্টমে যার মঙ্গল থাকে সেখানে মঙ্গল থাকলে তোমার আমার যদি অষ্টমে মঙ্গল থাকে তাহলে আমার প্রচুর সম্পত্তি হবে, আমি একাধিক সম্পত্তির মালিক হব। কিন্তু হ্যাঁ, অষ্টম জায়গাটা মানে হচ্ছে বাধক স্থান। আমাদের শাস্ত্রে বলা হচ্ছে মারক স্থান, আমাদের শাস্ত্রে বলা হচ্ছে বাধক স্থান। মারক ভাব মানে কি 2 আর 7 মারক, 6, 8, 12 বাধক। তার মানে 6-এ যদি কোনো প্ল্যানেট থাকে সে বাধক, 8-এ যদি কোনো প্ল্যানেট থাকে সে বাধক, 12-তে যদি কোনো প্ল্যানেট থাকে সে বাধক। তার মানে এই 6, 8, 12 সে বাধা, তার মানে সে বাধা পেতে পেতে উঠবে। তার মানে তোমাকে প্রথমে কিছু স্ট্রাগল দেবে, দেন সাকসেস, আবার স্ট্রাগল দেবে, দেন সাকসেস। তাহলে এই যে ফর্মুলা, এই ফর্মুলাটাকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। এবার তোমার জ্যোতিষী গিয়ে বললো, আহা আপনার জীবনে কত স্ট্রাগল বলুন তো, কী স্ট্রাগল? হ্যাঁ দাদা ঠিক বলেছেন, আমার জীবনে প্রচণ্ড স্ট্রাগল। আরে বাবা, অষ্টমে মঙ্গল, স্ট্রাগলটাকে অ্যাকসেপ্ট করতেই হবে। আমি এই মোবাইলটা 2বার চেষ্টা করে পাবো, তোমার অষ্টমে মঙ্গল রয়েছে, তুমি এই মোবাইলটা 5বার চেষ্টা করে পাবে, বাস তোমাকে কিন্তু পাবে, বাস তোমাকে ওই 5বার চেষ্টাটা করতে হবে। তোমাকে ওই 5বার চেষ্টা করার মোটিভেশনটা দিতে হবে। এটা নয় যে না তোমার অষ্টমে মঙ্গল, তোমার জীবনে কিছু হবে না। দ্বাদশে যদি মঙ্গল থাকে তুমি বিদেশে বাড়ি কিনতে পারো, তুমি বিদেশে চাকরিরত হতে পারো, তুমি চাকরি নিয়ে বাড়ি থেকে দূরে চলে যেতে পারো। মঙ্গল যদি দ্বাদশে থাকে বাড়ি থেকে দূরে উন্নতি হতে পারে। এবং মঙ্গল যদি দ্বাদশে থাকে তারাও ভালো কমিউনিকেটর হয়, তারা ভালো কমিউনিকেশন করতে পারে। এবং মঙ্গল দ্বাদশে থাকলে ভালো স্পিরিচুয়াল পার্সন হয়, তাদের মধ্যে স্পিরিচুয়াল ব্যাপার অনেক বেশি থাকে। মঙ্গল দ্বাদশে থাকলে তারা অ্যাডভেঞ্চারাস হয়, তারা পাহাড়ে ট্রেক করবে। আমি তো বলবো যাও তুমি পাহাড় ট্রেক করো, তুমি কাঞ্চনজঙ্ঘা ওঠো। মানে এই জিনিসগুলোকে তো আমাদেরকে মোটিভেট করতে হবে। আজকে জ্যোতিষশাস্ত্র মানে কিন্তু এইটাই। আজকে জ্যোতিষশাস্ত্র এবার ধরো আমার কাছে কেউ যদি আসে, তার মেয়ে আছে, আর এখন তো সবেদন নীলমণি আগেকার মতো সেই 9টা 10টা বাচ্চা নেই রে বাবা, এখন 1টি করে 2টি করে সবেদন নীলমণি অবস্থা। এবার বাবা মার মধ্যে একটা প্যানিক অবস্থা থাকে যে আমার ছেলেটাকে যে আমি বিয়ে দেব, এই ছেলেটা ওই কোর্টে গিয়ে তার জীবনটা শেষ করবে, আবার যে মেয়েটাকে বিয়ে দেবো তার বিয়েটা ছেলেটার জন্য শেষ হবে। তার মানে আজকে বাবা মারা কিন্তু এই জায়গাটা কোথাও কনসার্ন। আজকে বিয়ে কারোরই ভালো নয়, এই যা অবস্থা দেখতে পাচ্ছি বিয়ে কারোরই ভালো না। আমার কাছে যা আসে আমরা দেখি বিয়ের অবস্থা সত্যি কারো ভালো নয়। খুব খারাপ। কিন্তু আমরা মোটিভেট তাহলে কি করতে পারি? আমরা মোটিভেশন দিতে পারি, ভাই পায়ের তলার মাটি শক্ত করো সবার আগে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে একটি মেয়ের যেমন উচিত পায়ের তলার মাটি শক্ত করা, একটা ছেলেরও পায়ের তলার মাটি শক্ত করা উচিত। তার কারণ বিয়ের পর আমি সবসময়, একটা মা যখন আমার কাছে আসেন তিনি যখন বলেন যে দাদা আমার মেয়েকে আমি বিয়ে দিতে চাই, আপনি একটু জোটকটা বিচার করে দিন। আমি বলি কি জানো, যে আপনি আগে মেয়ের কর্মভাব বিচার করুন, তারপরে না জোটকটা বিচার করুন। তার কারণ দেখুন, আমার ডিভোর্সের লাগে না। তার কারণ আজকে যেভাবে মৃত্যু হচ্ছে, আমার বাড়িতে এক দিদি আসেন, সেই দিদি 37 বছর বয়সের ছেলেটি হার্ট অ্যাটাকে মারা গেল। অফিস থেকে বেরিয়ে তিনি উবের করেছেন, উবেরে উঠতে পারেনি, তার আগেই সে মারা গেছে। তার মানে আজকে খুব অল্প বয়সী ছেলে মেয়ে কিন্তু চলে যাচ্ছে। তার মানে আজকে যদি একটি মেয়ের হাজব্যান্ড যদি পৃথিবী থেকে চলে যায় আর সেই মেয়েটি যদি কিছু না করে থাকে, তাহলে সে তো ফাইন্যান্সিয়াল বড় ট্রাভেলে পড়লো। আমার তো কথা তাই। এই ক্ষেত্রে তো আর জ্যোতিষের প্রয়োজন পড়ছে না, এক্ষেত্রে এমনি বাস্তবটা তো এটা তো বাস্তব। তাহলে আমার কাছে যে মেয়েটি আসবে, আমি তার সাথে এইসব গাল গল্প, মাঙ্গলিক সাড়ে সাথী কালসর্পের গাল গল্প না করে আমি তো তাকে বলবো, ভাই তুমি আগে তোমার পায়ের তলার মাটি শক্ত করো। কারণ দিনের শেষে টাকা লাগবে, দিনের শেষে তোমাকে ভাত খেতে হবে, দিনের শেষে তোমাকে বাইরে বেরোতে গেলে তোমার একটা ফাইন্যান্স দরকার, তোমার গাড়িতে উঠলে তোমার টিকিট কাটতে হবে, তো তাহলে ফাইন্যান্সটা লাগবে। তাহলে ফাইন্যান্সটা তোমাকে রোজগার করতে হবে, কারণ খিদে তো মানবে না, পেট তো আর সিমেন্ট দিয়ে ঢালাই করা না। তো সেই জন্য আমি সবার আগে বলি, প্রত্যেকটা মা বাবাকেই বলি, আমার অনুষ্ঠানও যারা দেখছেন তাদেরকেও আমি এখনও একটা কথা বলি, আজকের দিনে দাঁড়িয়ে বিবাহিত জীবন সত্যিই খারাপ। তার কারণ আজকে আমাদের ডিমান্ড অনেক বেড়ে গেছে। আমাদের যা অবস্থা, আগে আমাদের একজন চাকরি করলে, একজন বাড়িতে কাজ করলে আমাদের হয়ে যেত, এখন সেটা আমাদের হয় না। তার মানে ফাইন্যান্সিয়াল ট্রাবল আমাদের আসছে, যার কারণে কিন্তু আমাদের বেশি আরও ডিভোর্স হচ্ছে। মেন্টালিটি কারো ভালো নেই। একটা ছেলে যখন 18 ঘন্টা একটা জায়গায় চাকরি করছে, 12 ঘন্টা চাকরি করছে, 14 ঘন্টা তাকে যখন নিংড়ে নিচ্ছে, তারপর সে যখন বাড়িতে আসছে, তার বউ যদি বলে যে তুমি এবার আলুটা এনে দাও, ন্যাচারালি তার রাগটা হবে। আমার কথা হচ্ছে যে একে অপরকে আমরা এখন আর বুঝতে পারছি না, একে অপরকে বুঝতে চাইছি না। আর তার মধ্যে সবথেকে বড় দোষ হয়ে গেছে কোথায়? আমাদের মতো জ্যোতিষী। আমরা গেলেই বলি তোমার কালসর্প, গেলেই বলি তোমার মাঙ্গলিক, গেলেই বলি তোমার সাড়ে সাথী তোমার ঘর ভাঙতে বসেছে, মাঙ্গলিক তোমার ডিভোর্স হয়ে যাবে, আর কী কী সব বলে, নাকি বিধবা হয়ে যাবে। বিধবা এত সহজ? বিধবা হতে গেলে জন্মছকের মধ্যে কিছু ক্রুশিয়াল পয়েন্ট থাকতে হবে। আর তোমার মধ্যে বৈধব্য যোগ হবে কি হবে না সেটা কে ডিপেন্ড করবে, কে নির্ধারণ করবে? সেটা নির্ধারণ করবে চন্দ্র। তার কারণ চন্দ্রের কিছু অশুভ ডিগ্রি আছে আমাদের
জন্মছকে চন্দ্র যদি সেই অশুভ ডিগ্রিতে থাকে, আর সেই চন্দ্র যদি জাতিকার জন্মছকে সেই অশুভ ডিগ্রিতে থাকে, তবে তাহার বৈধব্য যোগ তৈরি হবে। এছাড়া যদি তোমার একাদশী তিথিতে যদি জন্ম হয়, কৃষ্ণপক্ষের একাদশী তিথি, বৃষ্টিকরণ, এবং তার মধ্যে যদি শনির যদি প্যারামিটার যদি জন্মছকে খারাপ হয়, তাহলে তোমার বৈধব্য যোগ আসতে পারে। এই চারটে যে আমি স্থিরকরণের কথা বললাম, এই স্থিরকরণে জন্ম হলে তোমার বাড়িতে অসঙ্গতি আসতে পারে, তোমার বাড়িতে কেউ মার্ডার হয়ে যেতে পারে, তোমার স্বামীকে কেউ তুলে নিয়ে চলে যেতে পারে, তোমার স্বামীর দেহ পুকুরে পাওয়া যেতে পারে। তার মানে এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে অনেক 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 ক্যালকুলেশন, এখন জ্যোতিষটাকে ক্যালকুলেশনের সময়। ভাই তুমি কখন ইনভেস্ট করবে, কেন ইনভেস্ট করবে, কিসের জন্য ইনভেস্ট করবে। এখন আমাদের কাছে অনেকে এসে বলেন যে দাদা শেয়ার মার্কেটে ইনভেস্ট করব, তো তোমার শনি পারমিশন দিচ্ছে আর রাহু কি পারমিশন দিচ্ছে? যদি শনি রাহু পারমিশন দেয় তুমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করো। শনি যদি একটা ভালো তত্ত্বে থাকে, রাহু যদি একটা ভালো তত্ত্বে থাকে, তাহলে তুমি ইনভেস্ট করো। শনি পারমিশন দিচ্ছে, রাহু পারমিশন দিচ্ছে না, ইনভেস্ট করো না। রাহু পারমিশন দিচ্ছে, শনি পারমিশন দিচ্ছে, ইনভেস্ট করো না। তাহলে আমাদের কাছে যখন আসছে আমরা কি বলছি যে ইনভেস্টমেন্ট। এবার অনেকে আমাকে বলে না দাদা আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবোই। এবার তখন আমাদের কি দেখতে হয় যে ঠিক আছে শনি রাহু পারমিশন দেয়নি, বাট কতক্ষণের পারমিশন দিচ্ছে, আমি কি অপশন করব, ইন্ট্রা করব, না সুইং করব, না লং টার্মে রাখবো, নাকি পোর্টফোলিওতে মানে যাবো? এতটা ডিটেলে বলা যায়? এতটাই ডিটেলে বলা যায়। আমরা এটা পরবর্তীকালে আবারও আলোচনা করছি, কারণ আমি করণ বলতে বলতে এগুলো কেন বোঝাচ্ছি, তার কারণ এগুলো আমাদের প্রশ্নের মধ্যে আসছে। আজকে যদি তোমার যদি দেখা যায় তোমার বালবকরণ, দেখবে বালবকরণের লোকেদেরকে আমি সবসময় বলি না একটু মিডিয়া কানেক্টেড হও, একটু মাস মিডিয়া কানেক্টেড করো, কারণ এরা খুব শৌখিন, এরা সাজতে গুজতে ভালোবাসে, মুখে লিপস্টিক পাউডার দিয়ে সুন্দর করে সেজে গুজে থাকবে, এরা ভালো ভালো দামি দামি পোশাক আশাক পরতে ভালোবাসবে, ভালো সুগন্ধি ইউজ করতে এরা ইচ্ছা করবে। তার মানে এদের এই সমস্ত পার্টগুলো খুব আরাম, এবং আর এরা যদি ক্রিয়েটিভ পার্টে থাকে এরা বিরাট বড় জায়গায় চলে যায়। তার কারণ এরা একটু মিস্টার পারফেকশনিস্ট আর কি, কারণ বালবকরণের মালিককে চন্দ্র, তাই যেহেতু চন্দ্র, তাহলে চন্দ্রের মানেই হচ্ছে যে আমার শৌখিনতা, চন্দ্র মানেই তো শৌখিনতা, একটু সাজুগুজু, একটু তো সেই জায়গাগুলোকে আমরা দেখতে পাই। আবার যদি আমরা ববকরণ দেখি, ববকরণের মালিক সূর্য, তাহলে সূর্য যখন ববকরণ, তাহলে ববকরণের লোকেদের আমরা যখন দেখি তখন দেখি কি তাদের মায়ের কিছু শরীর স্বাস্থ্যের সমস্যা থাকে। ববকরণ সূর্য, তার মানে আমি যদি ববকরণে জন্মগ্রহণ করি আমার মধ্যে সূর্যের তেজ বেশি, তার মানে আমি যখন মায়ের গর্ভ থেকে বেরোবো মায়ের শরীরের যে সূর্যের ঔরসটা আছে সেটা তার সন্তান নিয়ে বেরিয়ে আসে। এই জন্য ববকরণে যাদের জন্ম হয় তার বাড়িতে আইদার মায়ের কোনো শরীর খারাপ হয়, মায়ের ক্যান্সার রিলেটেড সমস্যা থাকতে পারে, মা অল্প বয়সে মারা যেতে পারেন। সবার নয়, এটা কিন্তু সবার নয়, ইন জেনারেল নয়, আমি এটা জাস্ট একটা সূত্র আমি বলছি, এর পেছনেও আরও অনেক ক্লজ আছে, সেগুলো আর বলা হয়তো একটা পডকাস্টে সম্ভব নয়। তো আমাদেরকে এইগুলো দেখতে হচ্ছে। এবার ববকরণে জন্ম মানে রবি, তাহলে রবি মানে একটা রয়্যাল ব্যাপার, তো আমরা তাকে রয়্যাল ব্যাপারের মধ্যে যেতে বলি, বা রয়্যাল পড়াশোনার মধ্যে যেতে বলি, বা কিছু অ্যাডমিনিস্ট্রেশনের পড়াশোনার মধ্যে যেতে বলি, সরকারি কিছু কর্মের মধ্যে যেতে বলি, কারণ রাজকর্ম, রবি মানেই তো রাজ ব্যাপার, তাহলে রাজার জায়গায় একটা পৃষ্ঠপোষকতা, মানে এই সমস্ত কাজ আমরা করতে বলি, পলিটিক্সকে কানেক্ট করতে বলি। তো করণ আমাদের বুঝিয়ে দেবে যে ভাই আমার তো জন্ম হয়ে গেছে, এবার আমার পাথ কি, রাইট, এবার আমার করণটা কিন্তু সত্যি সবথেকে গুরুত্বপূর্ণ এখনো পর্যন্ত। তুমি যা যা বলছো, করণটা প্রচন্ড গুরুত্বপূর্ণ তার কেরিয়ার অপশনটা দেখার জন্য। দেখো সঙ্গীতা, আজকে সবার ক্ষেত্রেই যারা যারা জ্যোতিষ প্র্যাকটিস করছেন, যারা জ্যোতিষীর কাছে যাচ্ছেন, যারা জ্যোতিষে উৎসাহী, জ্যোতিষের প্রতি যারা মনোগ্রাহী, তাদের উদ্দেশ্যে আমার প্রত্যেকের ক্ষেত্রে একটাই কথা, প্রথম পাতার গুরুত্ব বাদ দিয়ে যারা যারা দ্বিতীয় পাতায় চলে যাবে, তার মানে মনে করলে তুমি ভুলে ভরা জ্যোতিষের হাঁটতে আরম্ভ করলে। তার কারণ আমাদের জ্যোতিষশাস্ত্রে প্রথম পাতার নাম কি? অবকাহারা চক্র। কি বলা হয়? অবকাহারা চক্র। অর্থাৎ এই চক্রটা কি? এই চক্রটা হচ্ছে সেই চক্র, সেটা শুভ চক্র না অশুভ চক্র। এবার দেখো, তার কারণ হচ্ছে দেখো আমাদের যে আমি যে গোলটার কথা বলেছিলাম রাশিচক্র, এই রাশিচক্র কি? রাশিচক্রকে বলা হয় একটি বিশুদ্ধ চক্র। কেন বিশুদ্ধ চক্র বলা হচ্ছে? তার কারণ এই রাশিচক্রটা বিশুদ্ধই। এবার আমরা জন্মের পর ওখানে কিছু নেগেটিভ নিয়ে জন্মাই, তার মানে ওই নেগেটিভগুলোকে আমাদেরকে ছাড়তে আমাদের ছককে বিশুদ্ধ করতে হবে। অর্থাৎ আমি আমার নেগেটিভ জীবন থেকে আস্তে আস্তে পজিটিভ জীবনের দিকে যাত্রা করছি, এটা হবে আমার লক্ষ্য। কি বললাম, বোঝাতে পারলাম? তার মানে অবকাহারা চক্র আমাকে কি বলবে? ভাই তোমার কেন জন্ম হয়েছে, কিসের জন্য জন্ম হয়েছে, কোন দিকে তুমি যাবে, কি পড়াশুনো তুমি করবে, কোন দিকে তোমার কর্ম হবে, তুমি রিসার্চ করবে না ব্যবসা করবে না চাকরি করবে। তার মানে অবকাহারা চক্র ছাড়া আমরা সেকেন্ড পাতায় যাবই না। সেকেন্ড পাতা
কি, সেকেন্ড পাতার মধ্যে আমার জন্ম ছক থাকবে, সেখানে লেখা থাকবে শনি, মঙ্গল, রাহু, কেতু, লগ্ন, লগ্ন কত ডিগ্রি পেয়েছে, চন্দ্র কত ডিগ্রি পেয়েছে, মঙ্গল কত ডিগ্রি পেয়েছে, বা 9টা গ্রহ কত ডিগ্রি পেয়েছে। তার মানে এই হিসেবগুলো সবার আগে প্যারামিটার। তার মানে আমাকে অবকাহারা চক্রের উপর দাঁড়িয়ে সবার আগে অবকাহারা চক্র, যে জ্যোতিষী গুনতে পারেন না তিনি জ্যোতিষশাস্ত্র এখনও শিখতেই পারেননি। মানে আমি তো জ্যোতিষে এখনও কিছু শিখিনি, আমি এখনও নিজে মনে করি, তার কারণ এটা সমুদ্র শাস্ত্র, এ জন্মে হয়তো শিখতে পারবো না, তবে জ্যোতিষে যতটুকু শিখেছি আমার গুরুর আশীর্বাদে অনেকটা মোক্ষম ভালো শিখেছি, আর ক্যালকুলেশনটা আমরা খুব ভালো শিখেছি। তার কারণ দেখো, তোমার যখন তুমি আমার এখানে কি আসে, আমার এখানে একটা লগ্ন আসে, আমার এখানে একটা রাশি আসে। তোমার নিশ্চয়ই প্রশ্নের মধ্যে ছিল, আমাকে বলছিলে যে সম্রাটদা আমরা লগ্নের গুরুত্বটা, কারণ আমার করণগুলো শেষ হয়ে গেল, এই 4টে করণ আর 7টা করণ আমি মোটামুটি বুঝিয়ে দিলাম একদম লগ্ন কতটা গুরুত্বপূর্ণ সেটাতে আমরা এবার ধরো 4টে ওই যে নেগেটিভ করণ, আবার তোমার প্রশ্ন আসবে সবার যে 4টে নেগেটিভ করণ থাকলে আমার কি হবে। তো 4টে যদি নেগেটিভ করণ আমার মধ্যে থাকে তাহলে আমার সেখান থেকে বেরোনোর উপায় কি, বা তার রেমেডিয়াল গাইডলাইন কি, এবার সেটা তো আমি এখানে বলবো না। তখন এর জন্য অনেক বড় বড় পড়াশোনার দরকার, অনেক গুরুর সান্নিধ্য দরকার। যারা আমার ছাত্র তারা নিশ্চয়ই আমার থেকে এগুলো পায়, কিন্তু এগুলো জনসমক্ষে বলাটা হয়তো ঠিক না, হয়তো ঠিক না। তো এবার বিষয়টা হচ্ছে কি, আমাদের কি আসে, আমাদের একটা লগ্ন আসে, আমাদের একটা চন্দ্র আসে। এবার আমাদের লগ্নের থেকেও ভাব গুনতে হয়, চন্দ্রের থেকেও ভাব গুনতে হয়। লগ্নের থেকে ভাব কি পাবো, অর্থাৎ আমি যে জন্মগ্রহণ করলাম, আমার লগ্ন মানে দেহ, চন্দ্র মানে মন, রবি মানে আত্মা। আমরা বডি, স্পিরিট অ্যান্ড মাইন্ডের কথা বলি। লগ্ন মানে বডি, চন্দ্র মানে কি মাইন্ড, আর রবি মানে হচ্ছে আত্মা। তার মানে মুন হয়ে গেল মাইন্ড, আর রবি হয়ে গেল স্পিরিট। তার মানে বডি, স্পিরিট অ্যান্ড মাইন্ডের কথা। তার মানে এই যে বডি, এই বডির মধ্যে যে আত্মা রয়েছে, তার মধ্যে যে মুন রয়েছে, সেটা কতখানি প্রবল বা সেটা কতখানি প্রভাবশালী, তাহা আগামী দিনে সমাজের দাগ কাটবে কি কাটবে না, বুঝতে পারলাম। তার মানে এইটা হচ্ছে বিষয়। এবার লগ্ন থেকে আমরা কি হিসেব করব, লগ্ন থেকে আমরা দেহভাব হিসেব করি। লগ্ন থেকে আমার দ্বাদশ ভাবের হিসেব শুরু হয়। এবার ভাব শুধু করলে হবে না, ভাবেরও ভাব থাকে, তদ্ভাব থাকে। কেমন, কারণ তোমার প্রশ্ন আসলো দাদা আমার অর্থ কেমন হবে, আমি বসলাম কি তোমার 2 ভাব দেখতে, দ্বিতীয় ভাব দেখতে। লগ্নের দ্বিতীয় থেকে আমরা অর্থ জানি, তাই তো, আমরা লগ্নের দ্বিতীয় থেকে অর্থ জানি। আমরা লগ্নের 2-এর 7 থেকে আমরা কি কর্ম দেখব, তাহলে 2, 7 আর 11 থেকে আমরা আমাদের সফলতা দেখব। তাহলে 2, 7, 11-র কানেকশান নিয়ে আমরা অর্থভাব বসে গেলাম, যে তোমার জীবনে অর্থ কেমন আসবে সেটা দেখতে। কিন্তু আমি তদ্ভাব দেখলাম না। তদ্ভাব কি, তোমার লগ্নের তৃতীয় ভাব, অর্থাৎ দ্বিতীয়ের দ্বিতীয় ভাব কি বলছে, কি বললাম, দ্বিতীয়ের দ্বিতীয় ভাব কি বলছে। তার মানে ভাবেরও ভাব যাহা তদ্ভাব। তাহলে ভাবের ভাব যদি তোমার ঠিক থাকে তবে তোমার জীবনের ফাইন্যান্স ঠিক। তার মানে তোমার শুধু 2 দেখলে হবে না, 2, 7, 11 দেখলে হবে না, 3ও দেখতে হবে, 8ও দেখতে হবে, তার সাথে আবার 12 দেখতে হবে। এইভাবে ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে 2, 7, 11-র কানেকশান স্ট্যাম্প অ্যান্ড ভেরিফাই করবে কে, 2, 8, 12, বোঝাতে পারলাম। তার মানে আমি গিয়ে 2, 8, 12 স্ক্রুটনি করবে যে হ্যাঁ সব ঠিক আছে, একে পয়সা দেওয়া যেতে পারে। তার মানে সেকেন্ড হাউস, সপ্তম ভাব, একাদশ ভাব খুব ভালো হতে হবে, থার্ড হাউস, 8th হাউস অ্যান্ড 12th হাউস আরও ভালো হতে হবে। যদি আরও ভালো হয় তবে তুমি শাহরুখ খানের মতো পয়সা পাবে, বিল গেটসের মতো পয়সা পাবে, আর নয়তো টাটা বিড়লার মতো পয়সা পাবে, আর নয়তো তোমার অবস্থা ভিখিরির মতো। তো এইটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। সেকেন্ড যেটা আমাদের কাছে প্রশ্ন, লগ্ন কেন ইম্পর্টেন্ট, তার কারণ লগ্ন থেকে আমরা ভাবগুলো হিসেব করব। চন্দ্র থেকে আমাদের কেন ইম্পর্টেন্ট, এই যে বর্তমান যে আমার অবস্থা, এখন যে মহাকাশে যে শনি এখন মীন রাশিতে যাচ্ছে, তাহলে শনির কোন কনটেক্সটে ফল দেবে, শনি কি লগ্নের থেকে ফল দেয় না শনি চন্দ্রের থেকে ফল দেয়। এবার গ্রহরা লগ্ন সাপেক্ষে ফল দেয় না, গ্রহরা মন সাপেক্ষে ফল দেয়। মন কি, মন মানে মুন, তার মানে চন্দ্র সাপেক্ষে সে ফল দেবে। তার মানে আমার গোচর, গোচর মানে কি, গোচর মানে যাহা আড়ালে অন্তরালে, তাই তো, যাহা চোখে দেখা যাচ্ছে না, গোচরে রয়েছে, তাই না, ও আমার গোচরে রয়েছে, লুকিয়ে রয়েছে। তো এই যে গোচর, তার মানে যার প্রভাব আছে, যাকে দেখতে পাচ্ছি না কিন্তু তার প্রভাবটা আমার মধ্যে রয়েছে। তার মানে সেই গোচরটা কোথা থেকে হবে, মন থেকে হিসেব হবে। তাহলে চন্দ্র থেকে প্রত্যেকটা গ্রহ কত দূরে দূরে বসে রয়েছে তাহার হিসেব করতে হবে, এবং গোচরকালীনে আমাকে প্ল্যানেট কি ফল দিচ্ছে। এবার তোমার হয়তো দেখা গেল মেষ লগ্ন কর্কট রাশি, ঠিক আছে, তাহলে মেষ লগ্ন কর্কট রাশি, তাহলে মেষ লগ্ন সাপেক্ষে তোমার দশম ভাবকে, তোমার দশম ভাবের কারক গ্রহ হচ্ছেন শনি, তাহলে দশম থেকে আমরা কর্ম দেখব। তাহলে এই দশমপতি গোচরে কোথায় আছে, তাহলে সেটা চন্দ্র থেকে আবার বিচার হবে। তাহলে আমরা 2 রকম ভাব দেখব, লগ্ন থেকে একটা ভাব হিসেব করব, চন্দ্র থেকে একটা ভাব হিসেব করব। তার মানে লগ্নের ভাবপতি চন্দ্রের কোন ভাবে বসে রয়েছে, তাহলে চন্দ্রের যে ভাবে বসে রয়েছে সে কি এখন আমাকে অনুকূল ফল দিচ্ছে, না এই মুহূর্তে 2025 সালে সে আমাকে প্রতিকূল দেবে। তাহলে 2025-এর আমার যাত্রাপথ কি হবে, এই যে আমরা বলি না রাশিফল,
একদম। আমরা বলি প্রত্যেক বছরের একটা রাশিফল বলি, মাসিক একটা রাশিফল বলি, সাপ্তাহিক একটা রাশিফল বলি, বা দৈনন্দিন আমরা একটা রাশিফল বললাম। এটা কোথা থেকে হিসেব হবে? এটা হিসেব হবে পুরোটাই চন্দ্র থেকে। তার মানে চন্দ্র যেখানে কানেক্টেড সেখান থেকে আমার গোচর হিসেব হবে। তার মানে গোচর আমাকে কি বলবে? আমার আজকের দিনের অবস্থান। আর লগ্ন আমাকে কি বলবে? আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কোথায় পৌঁছতে পারি। এই হলো লগ্ন আর চন্দ্রের হিসেব। তার মানে আমার জীবনে আমি কি হব? আমি ডাক্তার হব, নাকি আমি লয়ার হব, নাকি আমি একজন স্পোর্টসম্যান হব, নাকি আমি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হব, নাকি আমি সাঁতারে যাব, নাকি আমি আবৃত্তিতে যাব, নাকি আমি মূকাভিনয়ে যাব, নাকি আমি তোমার মতো সংবাদ পাঠে যাব, নাকি তোমার মতো সে পডকাস্ট করবে, নাকি সে সঞ্চালনা করবে, কি করবে, কোন তার দিক, নাকি সে মাছের ভেরি করে বসবে, নাকি সে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করবে। প্রচুর দিক আছে। তার মানে এই সমস্ত পার্টগুলো আমাদের লগ্নের ভাব থেকে হিসেব করতে হয়। তাহলে তোমার কাছ থেকে একটু জানতে চাইবো দাদা, আমরা যে এই লগ্নগুলো, এই 12টা লগ্ন, এই লগ্নের ডিটেলটা যদি একটু একটু করে বলো, এক একটা লগ্নের না, ডিটেল। লগ্নের ডিটেল তো আর ওইভাবে হয় না। দেখো, তোমার মেষ লগ্ন হতে পারে, তার একটা ফল। তোমার বৃষ লগ্ন হতে পারে, তার একটা ফল। না, আমি ক্যারেক্টারগুলো একটু জানতে চাই। না, ওটা রাশির ক্যারেক্টার হয়, লগ্নের কোনো ক্যারেক্টার হবে না। হয় না। লগ্নের কোনো ক্যারেক্টার হবে না। রাশির যা ক্যারেক্টার, মানে লগ্ন যে রাশিতে বসেছে সেই রাশির যা ক্যারেক্টারিস্টিক্স, আমার দেহ তার মতো একটা অ্যাক্টিভিটি করবে। যদি তোমার মেষ রাশিতে তোমার লগ্ন হয়, তার মানে তোমার বডি অনেক অ্যাক্টিভ, তুমি অনেক ওয়ার্কহলিক, তুমি একটু কাজ করবে তোমার, এবং সেটা অগ্নিতত্ত্ব। শুধু তাই না, চর স্থির দ্বৈত, আমাদের আবার 3টে পার্ট আছে। চর মানে হচ্ছে যেটা মুভ করে, স্থির মানে যেটা মুভ করে না, আর দ্বৈত মানে যেটা ডুয়াল পোর্শনে। তাহলে আজকে মেষ রাশি চর রাশি, তাহলে মেষ রাশিতে যদি তোমার লগ্ন পড়ে, তার মানে তোমার ব্যাপারটা হচ্ছে তুমি খুব মুভ করতে ভালোবাসবে, তুমি এক জায়গায় ভাই বসে কাজ করার লোক নয়। আজকে যদি তোমার বৃষ হয়, সে স্থির, তার মানে তোমার লগ্ন যদি স্থির হয়ে যায়, তার মানে তুমি মানুষটা খুব বেশি দৌড়তে পছন্দ করবে না, একটু আরাম করতে পছন্দ করবে, একটু আয়েস করতে পছন্দ করবে। দাঁড়াও, 2 মিনিট করছি, 5 মিনিট পরে উঠছি, এই ব্যাপারটা একটা বৃষ লগ্নের মধ্যে থাকবে। মিথুন ডুয়াল, তার মানে ডুয়াল যখন ক্যারেক্টার আসছে, তার মানে এ ভাবছে যাবো কি যাবো না, খাবো কি খাবো না, করবো কি করবো না, পড়বো কি পড়বো না, এই যে ডিলেমা, এটা হচ্ছে গিয়ে মিথুন। তার মানে এই যে চর স্থির দ্বৈত, এইভাবে আমাদের চর স্থির দ্বৈত করে করে আমরা 4টে পোর্শন পাই। 3 4 12, তাই তো 4টে পোর্শন পাই আমরা, এরকমভাবে যেতে যেতে যাই। আবার অগ্নি পৃথিবী বায়ু জল। তার মানে দেখো, আবার এখানে ইম্পর্টেন্ট পার্ট কি, দেখো তুমি যদি ভাবো চর স্থির দ্বৈত, তার মানে আমি যদি ভাবি চর স্থির দ্বৈত মেষ বৃষ মিথুন, আবার কর্কট সিংহ, চর আবার স্থির। দেখো, মেষের আগুন চর, মেষের আগুন মুভ করছে, তো সিংহের আগুন মুভ করছে না, সে স্থির। তার মানে আমার যদি মেষে জন্ম, মেষ লগ্ন পাই, আবার আমি যদি সিংহ লগ্ন পাই, তো দুটোর ফায়ার হলেও কিন্তু দুটোর তত্ত্বগত এর ক্যারেক্টার আলাদা। মেষের লোক যতটা অ্যাক্টিভ প্রোঅ্যাক্টিভ হবে, সিংহের লোক ততটা প্রোঅ্যাক্টিভ হবে না। ও একটু খাবে, ওই সিংহের মতো খাবে দাবে ঘুমিয়ে পড়বে, আবার খিদে পেলে সে খাবারের অন্বেষণে যাবে। তো এটা সিংহের ক্যারেক্টার। তো আমাদেরকে এইভাবে মানুষের ক্যারেক্টারগুলোকে বিচার করতে হয়, ডেপিক করতে হয়, করে তারপরে তার সম্বন্ধে আমাদেরকে প্রেজেন্ট করতে হয়। আমাদেরকে এগুলো, এই সমস্ত জিনিসগুলোকে আমাদের বিচার করাটা আজকে সঙ্গীতা খুব দরকার। যদি না হয় তাহলে আমরা ভুলে ভরতে ভরতে আমরা জ্যোতিষের আসল উদ্দেশ্যটাই পাবো না, মোদ্দা কথা। এবার তোমার দাদা, তুমি কর্কট অবধি বলেছো ক্যারেক্টারটা, তারপরে যদি একটু। হ্যাঁ, মানে ওইভাবেই তারপরে পরে যাবে। বাকিরা ওয়েট করবে, বাকিরা ওয়েট করবে না, বাকিরা সবাই জানে মোটামুটি। আমি পরবর্তীকালে নিশ্চয়ই তোমাকে আমি কথা দিচ্ছি, পরবর্তী অনুষ্ঠানে রাশিভিত্তিক কোনো একটা পডকাস্ট আমরা নিশ্চয়ই করতে পারি, কোন কোন রাশির কী কী ক্যারেক্টার। কারণ এরপরে দেখো, শুধু রাশি বললে হবে না, রাশির ক্যারেক্টারটা ডিপেন্ড করে কার উপর? রাশির ক্যারেক্টার ডিপেন্ড করে নক্ষত্রের উপর। তোমার কোন নক্ষত্রে জন্ম হয়েছে? মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্র থাকবে, ভরণী থাকবে, কৃত্তিকা থাকবে। আজকে বৃষ রাশিতে কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা থাকবে। আজকে যদি তুমি মিথুন রাশিতে যাও, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু থাকবে। আজকে যদি কর্কট রাশিতে যাও, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা থাকবে। তার মানে এই যে কেতু শুক্র রবি চন্দ্র মঙ্গল রাহু বৃহস্পতি শনি বুধ, আসতে বলি, কেতু শুক্র রবি চন্দ্র মঙ্গল রাহু বৃহস্পতি শনি বুধ, হ্যাঁ, জনস্বার্থে একটু আসতেই বললাম। তো তার মানে হচ্ছে যে এই যে 9টা গ্রহ, তার মানে এই যে 9টা গ্রহের 9টা প্ল্যানেট পেয়ে গেলাম, 9টা নক্ষত্র পেয়ে গেলাম, আবার আস্তে আস্তে এরকমভাবে 9টা নক্ষত্র, আবার আস্তে আস্তে 9টা নক্ষত্র, 3 নং 27 হয়ে গেল। তার মানে মেষ রাশিতে লগ্ন যদি ভরণীতে পায়, তার যা ক্যারেক্টার হবে, মেষ রাশির অশ্বিনীতে লগ্ন পেল তার আরেক রকম ক্যারেক্টার হবে, আবার মেষ রাশির কৃত্তিকায় পেলে তার আরেক রকম ক্যারেক্টার হবে। কেন? তার কারণ মেষ রাশির অশ্বিনী হচ্ছে গিয়ে অগ্নি, মেষ রাশির অশ্বিনী অগ্নি, মেষ রাশির ভরণী হয়ে গেল অগ্নিতত্ত্বে জল, মেষ রাশির কৃত্তিকা হয়ে গেল অগ্নিতত্ত্বের পৃথ্বী।
তার মানে আমার লগ্ন শুধু অশ্বিনী নক্ষত্রে বসে রয়েছে মানে আমি অগ্নিতত্ত্বের ফল পাচ্ছি তা নয়। আমার নক্ষত্র যেই ভরণী কানেক্ট হয়ে গেল, তার মানে আমি জল আর আগুন দুইয়ের ফল পাচ্ছি। তাহলে জল আর আগুন একসাথে কি যায়? না, নিভে না। যায়, তাই না? তার মানে কোথাও না কোথাও একটা সমস্যা তৈরি হতে পারে, ডিলেমা তৈরি হতে পারে। এবার এই লোকটাকে আমাকে মোটিভেশন দিতে হবে, গাইডলাইন দিতে হবে, ভাই তোমার এইটা হবে সিস্টেম, এটা হবে পন্থা, এই পন্থায় তুমি চললে তোমার জীবনে উন্নতি হবে। ওই যে বললাম যে এক এক ডিগ্রিতে এক একটা প্ল্যানেট এক এক রকম ফল দেয়, লগ্নও তাই। লগ্ন এক একটা নক্ষত্রে এক এক রকম ফল দেবে। তার মানে আমরা যখন লগ্নের ক্যারেক্টার নিয়ে কথা বলি তখন এইভাবে বিচার না করে, ধরো প্রত্যেকটা নক্ষত্র অনুযায়ী লগ্নের ক্যারেক্টার পাল্টে যাচ্ছে। শুধু ক্যারেক্টার কেন, তোমার ডিরেকশন পাল্টে যাচ্ছে সবটা। 100 বার। তার কারণ তোমার যদি আজকে যদি ডিরেকশন থাকে, আজকে তোমার উত্তর দিকে তোমার শুভ, তোমার পূর্ব দিকে শুভ, না তোমার পশ্চিম দিকে শুভ, নাকি তোমার দক্ষিণ দিকে শুভ, তোমার নক্ষত্র যেখানে বসে রয়েছে, তোমার নক্ষত্রের যেটা দিক সেই দিকে তোমার উন্নতি হবে। যেমন তোমার যদি কৃত্তিকা নক্ষত্রের জন্ম হয়, তোমার জন্য নর্থ পোর্শন বেস্ট। তুমি নর্থে না গেলে তোমার জীবনে উন্নতিই হবে না। এবার যার কৃত্তিকা নক্ষত্রে জন্ম, রাশি হয়তো চন্দ্র তার বৃষ রাশি, তার মানে চন্দ্র কৃত্তিকা নক্ষত্রে বসে রয়েছে, বা মেষ রাশি, চন্দ্র হয়তো কৃত্তিকা নক্ষত্রে বসে রয়েছে, তার মানে সে আমাকে এসে জিজ্ঞেস করছে, দাদা আমি কোন দিকে যাব? আমি কিন্তু বিদেশে অনেকগুলো সুযোগ পাচ্ছি, আমার কাছে মিডিল ইস্টের সুযোগ রয়েছে, আমার কাছে ইউএসের সুযোগ রয়েছে, আমার কাছে নর্থেরও সুযোগ রয়েছে, তাহলে আমি কোন দিকে যাব? আমি বলবো ভাই আপনি নর্থের দিকে চলে যান, কারণ নর্থে যখনই যাবেন আপনি ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস আপনার ধরে নেবেন, কারণ আপনার স্টার কোন দিকের? আপনার স্টার উত্তর দিকের স্টার। তো সে যতক্ষণ না সে উত্তর দিকে যাচ্ছে, তার নিজের জোনে যাচ্ছে, সে ততক্ষণ তো আপনাকে দিতে পারবে না। দাদা তাহলে একটা জিনিস জানতে চাইবো, মানে আমার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র জন্ম, তো সেক্ষেত্রে কি পূর্ব দিকটা আমার জন্য শুভ? তুমি না, যেরকম না। বলছো উত্তর দিকটা উত্তর ভাদ্রপদের জন্য শুভ। তোমারটা তুমি পডকাস্টেই জানবে। হ্যাঁ একটুখানি জানি। আচ্ছা বেশ, তাহলে তোমার জন্য বেস্ট হচ্ছে পশ্চিম দিক। তুমি যতক্ষণ না পশ্চিমকে কানেক্ট করছো, এবার দেখো যার পশ্চিম দিক বেস্ট তার জন্য সাউথও বেস্ট, যার জন্য নর্থ বেস্ট তার জন্য ইস্ট বেস্ট। তো এইভাবে কানেক্টেড হয়। তো তোমার জন্য ওয়েস্ট, তোমার নক্ষত্র ওয়েস্টকে কানেক্ট করে বসে রয়েছে। এবার তুমি যতক্ষণ না ওয়েস্টে যাচ্ছ বা তুমি তোমার নক্ষত্রের সাউথে যাচ্ছ, ততক্ষণ তোমার নক্ষত্রের কোনো উন্নতি নেই। এমনিতেও যদি আমি তোমাকে বলি, তুমি থাকো কোথায়? সাউথ কলকাতায়, একদম। তাই তো? তুমি দেখো তোমার নক্ষত্র ওয়াইজ তুমি কিন্তু সাউথেই বসে রয়েছো, তার মানে তোমার ওয়েস্ট অ্যান্ড সাউথ কানেক্টেড। তার মানে যখনই তোমার নক্ষত্রের দিক কি সাউথ অ্যান্ড ওয়েস্ট, তো এই দিকেই তুমি বসে রয়েছো, তার মানে তুমি ঠিকই বসে রয়েছো। তার মানে আমি নর্থে থাকলে প্রবলেম কিছু হলেও হতে পারতো। হ্যাঁ, তুমি নর্থে যখনই থাকবে তখনই তোমার প্রবলেম হবে। এবার নর্থে এবার তোমার জন্য আবার নর্থ, আমাদের পশ্চিমবঙ্গের নর্থ তোমার জন্য খুব সুবিধে। কেন? তার কারণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বাস্তু তো ভালো না, কারণ আমাদের যদি আমাদের ইন্ডিয়ার বাস্তু দেখো, তাহলে আমাদের ইন্ডিয়ার বাস্তুতে ভুল আছে, কারণ আমাদের নর্থের দিক কখনো উঁচু থাকা উচিত না। নর্থের দিক আমাদের উঁচু, কারণ আমাদের নর্থ বেঙ্গলে হিমালয় কি বসে আছে? আছে। হিমালয় বসে রয়েছে। তাহলে তোমার জন্য আবার নর্থ বেঙ্গল তোমার জন্য খুব ফ্রুটফুল। মানে তুমি যদি নর্থ বেঙ্গলে গিয়ে বাড়ি বানাও তোমার জন্য ভালো, বা তুমি যদি নর্থ বেঙ্গলে গিয়ে কিছু প্রজেক্টের ভাবনা চিন্তা করো তোমার জন্য ভালো। কেন তোমার জন্য ভালো? তার কারণ সেই জায়গাটা উঁচু বলে। সাউথ ডিরেকশন, ওয়েস্ট ডিরেকশন সবসময় উঁচুর দিকে বাস করে, কেমন? তো তোমার জন্য উঁচু ভালো। তাহলে তুমি যদি নর্থকে কানেক্ট করো, ভারতবর্ষের ভৌগোলিক যেহেতু খারাপ, তাই তুমি সেই বাস্তু দিকে কিছু এনজয় করতে পারবে। এই জন্য নর্থ বেঙ্গল তোমার জন্য বেটারমেন্ট, বা উঁচু পাহাড়ের জায়গা তোমার জন্য বেটারমেন্ট হতে পারে। তো এটা হচ্ছে বিষয়, কারণ তুমি সাউথের লোক, তুমি ওয়েস্টের লোক, তোমার নক্ষত্র ওয়াইজ, তাহলে সাউথ সবসময় উঁচুর দিকে থাকবে। সাউথ সবসময় উঁচু থাকে নর্থের থেকে, বুঝতে পেরেছো? তো সেটাই তোমার কানেকশন, ঠিকই আছে। এবং তুমি যত উঁচুতে থাকবে তত তোমার জন্য বেস্ট। তুমি কতালায় থাকো? 40 তলায়। তাহলে হিসেব করে নাও, তার মানে এই পডকাস্টেই বেরিয়ে গেল সব, তুমি কোথায় থাকো, কত তলায় থাকো। তার মানে এইভাবেই কানেকশানগুলোকে উঁচু করতে হয়। তার মানে তুমি যত উঁচুতে থাকবে তোমার কেরিয়ারের গ্রাফ তত ভালো হবে। তুমি বলে নয়, প্রত্যেক কটা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যত উঁচুতে থাকবে তত বেটারমেন্ট, যত এরা সাউথ অ্যান্ড যত ওয়েস্টকে কানেক্ট করে থাকবে তত এদের বেটারমেন্ট। এই জন্য সাউদার্ন পার্ট অফ আমাদের যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে, ওয়েস্টার্ন যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে, সেই সমস্ত জায়গায় এদের আবার প্রচুর উন্নতি আমরা দেখতে পাই। তো এগুলো সবই ডিপেন্ড করে, এইগুলো অনেকটা ক্যালকুলেট করতে হয়। যদি ক্যালকুলেট না করো তাহলে সমস্যায় পড়ে যেতে হবে। আর একটা জন্মছক থেকে শুধুমাত্র দেখো অনেক কিছু বিচার করা যায়। অনেক বাবা মা আমাদের কাছে আসেন, আমার ছেলেকে ডাক্তার করাবো। আরে বাবা, আমি এইটুকু বুঝিয়ে পারি না, একটা জন্মছকে শুধু তো ডাক্তার নয়, সেখানে ডাক্তার হতে পারে, তোমার মাইক্রোবায়োলজি হতে পারে, তুমি মেডিকেলে হতে পারে, তোমার অ্যানথ্রোপোলজিতে হতে পারে, তুমি বটানিতে যেতে পারো, তুমি বায়োসায়েন্সে যেতে পারো, তুমি এমনি বায়োটেকনোলজিতে যেতে পারো, তুমি মলিকুলার বায়োলজিতে যেতে পারো, তুমি বায়োলজির কম্পাউন্ডে চলে যেতে পারো। তার মানে অনেক রকমের পড়াশোনা রয়েছে।
রয়েছে, এগ্রিকালচারে যেতে পারো, সেরিকালচারে চলে যেতে পারো, হর্টিকালচারে চলে যেতে পারো। তার মানে তুমি কোন ধরনের পড়াশোনা করবে? বায়োর তো অনেক রকম সেগমেন্ট প্রচুর আছে, দিক রয়েছে। তাহলে বায়োকেমিস্ট্রিতে তুমি যাবে কিনা সেটাও তো তোমার দিক। তাহলে শুক্র কেতু যদি আরও জলে থাকবে, বৃহস্পতি যদি রবিকে নিয়ে যদি জলে থাকে, তাহলে তার তো এই সমস্ত জায়গায় যেতে বায়োকেমিস্ট্রিতে তার চলে যাওয়া উচিত। বৃহস্পতি কেতুকে নিয়ে রবিকে নিয়ে যদি বসে থাকে, লগ্ন সাপেক্ষে হয়তো ষষ্ঠে বা লগ্ন সাপেক্ষে হয়তো অষ্টে, আমি তো তাদেরকে ডিরেক্ট বলে দিই আপনার তো ছেলে মেয়ের তো মেডিকেল কানেক্ট করানো উচিত। শনি রাহু যদি বায়ুতে থাকে, তাহলে আমি বলবো ইঞ্জিনিয়ারিংয়ের দিকে চলে যাওয়া উচিত। রবি যদি বৃহস্পতিকে নিয়ে অগ্নিতত্ত্বে থাকে, শনি যদি রাহুকে নিয়ে যদি বায়ুতত্ত্বে থাকে, তাহলে আমি বলবো ইসি নিয়ে পড়া উচিত, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন নিয়ে পড়া উচিত। শনি রাহুর সঙ্গে যদি বায়ুতে থাকে, তাহলে এথিক্যাল হ্যাকিং হতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি হতে পারে, সাইবার সিকিউরিটি হতে পারে, এআই হতে পারে। শনি রাহুকে নিয়ে বায়ুতে বসে রয়েছে, তার মানে এই কানেকশনের কিছু পড়াশোনা হতে পারে। বৃহস্পতি রবিকে নিয়ে যদি পৃথ্বীতত্ত্বে বসে থাকে এবং মকরের পৃথ্বী বা কন্যার পৃথ্বী যদি হয়, তাহলে তারা জিওগ্রাফিতে ভালো কাজ করতে পারে। আবার বৃহস্পতি রবিকে নিয়ে যদি তোমার হয়তো বৃষ রাশিতে পৃথ্বীতত্ত্বে বসে রয়েছে, তারা ফিজিক্সে ভালো হতে পারে। আবার বৃহস্পতি তোমার পৃথ্বীতত্ত্বে বসে রয়েছে, শনি রাহুকে নিয়ে যদি বায়ুতত্ত্বে থাকে, তাহলে তারা অ্যাস্ট্রোনট হতে পারে, তারা মহাকাশ নিয়ে পড়াশোনা করতে পারে। প্রচন্ড সূক্ষ্মভাবে বিচার করতে হবে, মানে প্রচণ্ড যেরকম উপর দিয়ে সবটা হয়ে যায় এখন, একদম সেটা করলে চলবে না। দেখো আজকে আমাদের দেশে সমকামিতা বাড়ছে, তো তোমার শনি আর বুধের সাথে যদি কম্বিনেশনে এসে যায়, তার সাথে শুক্রের যদি দৃষ্টি পড়ে যায়, তো তোমার সাথে সমকামিতা বাড়বে, তুমি সেম সেক্সের প্রতি তোমার তো ইচ্ছে বাড়তে আরম্ভ করবে। এখন এটা সমস্যা, আমাদের কাছে অনেক বাবা মারই আসছেন যে আমার মেয়ে তো মেয়েকেই বিয়ে করতে চায়, আমার ছেলে তো ছেলেকেই বিয়ে করতে চায়। যদিও সমাজ মেনে নেয় না, কিন্তু কিছু করার নেই, আমাদের কোর্ট তো পারমিশন দিয়ে দিয়েছে, মহামান্য আদালত তো পারমিশন দিয়ে দিয়েছে যে এটা গ্র্যান্টেড। তো এই কানেকশানগুলো তো আমাদের দেখতে হয়। অনেকের পড়াশোনা নষ্ট হয়ে যায় কিসের জন্য? আজকে মেয়েলি চক্করে, আজকে একটা বাজে সঙ্গে, বদ নেশায় আজকে অনেকের কেরিয়ার নষ্ট হয়ে যায়। এটা নিয়ে আমাদেরকে সাফারও করতে হয়। অনেকে কথা বলতে চায় না, তার মধ্যে জ্ঞান আছে প্রচুর, বাট তারা ইন্ট্রোভার্ট। কেন? চন্দ্র হয়তো কেতুর নক্ষত্র পেয়েছে, সে হয়তো খিদে পেলেও তে বলবে না। তার মানে তার মা বাবাকে এমনভাবে তার মা বাবাকে আমাকে কাউন্সিলিং করতে হবে যে আপনার ছেলের ডেভেলপমেন্ট বা আপনার মেয়ের ডেভেলপমেন্ট লুকিয়ে রয়েছে কিন্তু আপনার হাতে। তার কারণ এ কিন্তু বেশি বক্তব্য রাখবে না, আপনাকে বুঝে নিতে হবে। তার মানে এই মানুষটাকে বোঝার ক্ষমতা তৈরি করতে হবে। তো এইভাবে কিছু ক্যালকুলেশন আমাদেরকে তৈরি করতে হয়। দাদা, এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক হলো বিজনেস, টাকা পয়সা এবং মানুষের ফিনান্সিয়াল দিকটা স্ট্রং করা। এটাই মানুষ সবার আগে যখন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যায়, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সবার আগে এই প্রশ্নটা আসে। সম্পর্ক নিয়ে তো অনেকে আসেনি, ছেলে মেয়েদের কেরিয়ার নিয়েও আসেন, কিন্তু এই মানি, এই টাকা, এই ব্যাপারটা নিয়ে সব থেকে বেশি এখন এবং আমার কাছেও তার ভিড় বেশি। তার কারণ হচ্ছে শেয়ার মার্কেটে কোথায় ইনভেস্ট করবো দাদা? শেয়ার মার্কেটের অনেক ডোমেন আছে। তুমি এখন নিফটি 50-তে ইনভেস্ট করবে কিনা, তুমি পেট্রোলিয়ামে ইনভেস্ট করবে কিনা, তুমি শিপিংয়ে ইনভেস্ট করবে কিনা, তুমি মেডিকেলে ইনভেস্ট করবে কিনা, নাকি তুমি ফার্টিলাইজারে ইনভেস্ট করবে, নাকি তুমি সোলার প্যানেলে ইনভেস্ট করবে, কোন পার্টে তুমি ফিনান্সিয়াল প্রোডাক্টগুলো কিনবে কিনা, জেপি মর্গানের শেয়ার কিনবে কিনা, এইচডিএফসি শেয়ার কিনবে কিনা। তুমি নাম ধরে বলে দাও বলছো? একেবারে আমি জোন বলে দিই, কারণ আমার এটাই পড়াশোনা। দেখো আমার কাছে দেখো আমি সবাইকে একটা অনুরোধ করি, আর আমার পডকাস্ট আজকে কেউ একদিন ধরে দেখছে না, বহুদিন ধরেই আজকে পডকাস্ট চলছে। যতদিন থেকে বাংলায় পডকাস্ট এসে ততদিন থেকে আমি করছি, এবং আমি প্রত্যেককে একটাই কথা বলি যে কারোর যদি 7.5 মাঙ্গলিক কালসর্পের জন্য আমার কাছে এসে পয়সা নষ্ট করে লাভ নেই। তার কারণ আমি এগুলোকে এন্টারটেনই করি না। আর প্রথম কথা, এগুলো কোনো এক্সিস্টেন্স নেই, জ্যোতিষশাস্ত্রে এর কোনো এক্সিস্টেন্স নেই। এগুলো কেন করা হয়? মাঙ্গলিক 7.5 কালসর্প না বললে ভাই আমাদের বিজনেস চলবে না, পরিষ্কার কথা। জ্যোতিষীর বিজনেস চলবে না, জ্যোতিষীর দুটো ইনকাম করতে হবে। কোথা থেকে ইনকাম করতে হবে? ওই জায়গা থেকে। কিন্তু ওটা তো জ্যোতিষী না। তার মানে এখন জ্যোতিষে কেন আসছে মানুষ জানো? জ্যোতিষে এখন মানুষ আসছে যে আমার দ্বারা আর কিছু হবে না, আমি আর টাকা পয়সা রোজগার করতে পারবো না, তাহলে এই একটাই জায়গা আছে যেখানে মানুষকে ভয় দেখিয়ে টাকা রোজগার করতে পারবো। কিন্তু বিশ্বাস করো সঙ্গীতা, এটা ভয় দেখানোর সাবজেক্টই না। তুমি যদি বলো না, প্রচুর পড়াশোনা করার সাবজেক্ট। আর শুধু তাই না, তুমি যদি বলো যে দাদা এটা কি ভাগ্য পরিবর্তনের সাবজেক্ট, আমি বলবো একদম না, এটা ভাগ্য পরিবর্তনের সাবজেক্ট নয় রে বাবা। এটা হচ্ছে একটা অঙ্ক, যে অঙ্কটা মেনে চললে তুমি তোমার জীবনের 2-এর থেকে 4 করতে পারবে, 4-এর থেকে 6 করতে পারবে। এবার তোমার জীবনে 9-6 কখন হবে সেই জায়গাটাকেও তুমি আটকাতে পারবে। তো এই পোর্শনগুলো খুব ইম্পর্টেন্ট পার্ট। আজকে আমার কাছে যারা আসে, কোথায় ইনভেস্ট করব, কেন ইনভেস্ট করব, কিসের জন্য ইনভেস্ট করব, দেখো তুমি আমার কাছে মাঙ্গলিক কালসর্প কাটানোর জন্য আমার কাছে এসে লাভ নেই। তার জন্য আশেপাশে প্রচুর জ্যোতিষী, দেখো এই পাশে ডান দিকে দেখো, বাদিকে দেখো, প্রচুর জ্যোতিষী ভর্তি। যারা 7.5 বলে, যারা কালসর্প বলে, যারা মাঙ্গলিক বলে, আমার মনে হয় তারা এই বিষয়ে এক্সপার্ট। এদের কাছে এই বিষয়ে যাওয়া উচিত। আমাদের কাছে কেন আসা উচিত? তুমি কোথায় ইনভেস্ট করবে, তোমার ছেলেকে তুমি কি তৈরি করবে, তোমার ছেলে আইপিএল খেলবে কি খেলবে না, এটা তোমার প্রশ্ন হওয়া উচিত। আমার কাছে এখন আসে যে দাদা আমি এখন আমার ছেলেকে
বর্নভিটাতে দিয়েছি, অরুণলালের ক্যাম্পে ও এখন প্র্যাকটিস করছে। আমার ছেলে কি IPL খেলবে, ওর মধ্যে কি সম্ভাবনা আছে? আমার তাহলে চোখ কোথায় কোথায় যাবে? মঙ্গল 1-এ আছে, 4-এ আছে, 8-এ আছে, 12-তে আছে কি, বা 6-এ আছে কি না। যদি থাকে, যদি ফায়ারি এলিমেন্টে থাকে তাহলে তো ব্যাপক জায়গা, যদি অন্য কোনো এলিমেন্টে থাকে তাহলে আমার কি করণীয়? তাহলে এগুলো আমার প্রশ্ন হতে পারে। আমার দ্বারা ইঞ্জিনিয়ারিং হবে কিনা, এটা আমার প্রশ্ন হতে পারে। আমার দ্বারা ডাক্তারি হবে কিনা, এটা আমার প্রশ্ন হতে পারে। আমার দ্বারা IPS হবে কিনা, এটা আমার প্রশ্ন হতে পারে। আমি IAS হতে পারবো কিনা, আমি সমাজের একজন বৃহত্তর মানুষ হতে পারবো কিনা, আমি সমাজের একজন রোল মডেল হতে পারবো কিনা, এই জায়গাগুলো নির্দেশ করার জন্য অ্যাস্ট্রোলজারের কাজ। আমার জন্মছকে 5 রকমের পড়াশোনার যোগ্যতা রয়েছে। আমি ভাবলাম যে আমার ছেলেকে কি করতে হবে, ওই হয়তো ডাক্তারই হতে হবে, না সে চায় সাহিত্যিক হতে। তা তুমি কি ডাক্তারি পড়াবে না সাহিত্যিক করাবে? তার ছকে কি আছে, তার ছকে কি আছে, এবং সে যে সাহিত্যিক হতে চাইছে তার মানে তার ছকে সেই রকম একটা পারমিশন আছে, তাই সে সাহিত্যিক হতে চাইছে। তার মানে আমাকে সবার আগে তার মনটাকে পড়তে হবে, তার ভাবনাটাকে পড়তে হবে, কারণ সে আমার ক্লায়েন্ট। যে পড়াশোনা, দেখো মা বাবা পড়াশোনা করবে না, পড়াশোনা করবে ছাত্র। একদম। তাহলে তার যেখানে ভালো লাগছে, সে আমাকে এসে বলছে মামা আমি পারবো না এটা, আমি পারবো না এই জায়গায় মামা। আমাকে অনেকে এসে মামা বলে যে মামা আমি পারবো না এই জায়গায়, আমার মা আমাকে জোর করছে মেডিকেলে। আমি তখন তাদেরকে বলি প্লিজ এই জায়গা করবেন না। অনেকে ভাবে যে না আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ারিং করবো, দিয়ে আমি বিদেশে পাঠাবো। তারা বলছেন আমি রিসার্চে যাব, তো আমাকে তাকে রিসার্চেই নিয়ে যেতে হবে, কারণ সে পঠন পাঠনকে ভালোবাসে, সে স্টাডিকে ভালোবাসে। তো আমাদের এই জায়গাগুলোকে ইন্ডিকেট করতে হবে। সেই জায়গাগুলোকে যতক্ষণ আমরা লোকেট করব ততক্ষণ কি হবে, জ্যোতিষের আসল টিউনিং হবে না। মোদ্দা কথা, তুমি যেরকমটা বলছো দাদা, তার মানে ধরো অনেক ক্ষেত্রেই আমরা দেখি ছেলেমেয়েরা, ধরো মা বাবারা একটা চায় পড়াশোনা করছে, কিন্তু ছেলেমেয়েরা তারা অন্য কিছু চাইছে, তাদের মন যা বলছে কোনোভাবে কি ছকে তার এফেক্ট থাকে? ছকে তো তার একটা এফেক্ট ডেফিনেটলি আছে। ধরো তোমার মধ্যে তুমি ভাবছো যে কীভাবে উদাহরণ দিই, হ্যাঁ তুমি হয়তো ভাবছো যে না, তুমি হয়তো আমার কাছে আসলে তোমার মা বাবাকে নিয়ে, তুমি ক্লাস 10-এ পড়ো, তুমি এবার তো ক্লাস 10 থেকে আমাদের কি শুরু হয়ে যায়, এবার একটা চয়েস শুরু হয়ে যায়, একটা বিষয় কোন দিকে যাব। তখন মা বাবা হয়তো জোর করছে সায়েন্স, ছেলেটা বলছে না আমি হিউম্যানিটিজ নেবো, আমি আর্টস নিয়ে পড়াশোনা করবো। কেন? তার কারণ তার লগ্নের পঞ্চমে পৃথ্বীতত্ত্বে বৃহস্পতি বসে রয়েছে, এবং তার লগ্নে বা চন্দ্রের উপর সেই বৃহস্পতির দৃষ্টি পড়ে রয়েছে। তার মানে সে ভাষায় খুব ভালো হবে। সে কি বলছে, দাদা আমি ইংলিশে অনার্স নেবো, ইংলিশে অনার্স নিয়ে আমি সেই জায়গায় PhD করবো, বা আমি সংস্কৃতে অনার্স নেবো, বা আমি কোনো ল্যাঙ্গুয়েজ পড়বো। সে আমি ফরেন ল্যাঙ্গুয়েজ পড়তে পারি, বা আমি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ পড়বো। তাকে তো ল্যাঙ্গুয়েজেই পাঠানো উচিত, তার কারণ বৃহস্পতির সেই কানেকশান। তো আমাদেরকে সেই জিনিসগুলো, তাহলে ওই আমার ছকের মধ্যে ওই জিনিসটা আছে বলেই তার ওই সাহিত্যিকের ব্যাপারটা উঠে আসলো, সেই জন্য সে সাহিত্য। তাহলে সাহিত্য কেন? বৃহস্পতি চন্দ্রের উপর দৃষ্টি, এবং কোথা থেকে? পৃথ্বীতত্ত্ব থেকে। লগ্নের উপরও দৃষ্টি থাকবে, চন্দ্রের উপরও দৃষ্টি থাকবে। শনি যদি লগ্নে থাকে, হিস্ট্রি নিয়ে পড়াশোনা ভালো হয়। শনি যদি লগ্নের পঞ্চমে থাকে, IR নিয়ে, ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে পড়াশোনা ভালো হয়, পলিটিক্যাল সায়েন্স নিয়ে তোমার পড়াশোনা ভালো হবে। শনি যদি লগ্নের দ্বিতীয় থাকে, তারা মুখাভিনয় ভালো করবে। তারা শুধু মুখাভিনয় কেন, তারা ম্যাজিক, তারা ভালো ম্যাজিশিয়ান হবে। শনি যদি দ্বিতীয় থাকে, তারা ভালো ম্যাজিশিয়ান হবে। তো আমি তাকে ম্যাজিক শেখাতে বলবো, তাকে ম্যাজিক করতে দিতে বলবো। শনি যদি ষষ্ঠে থাকে, তারা ভালো চেসে খেলবে। তারা, এবং শনি যদি ষষ্ঠে বায়ুতত্ত্বে থাকে, তারা ভালো চেস খেলবে। শনি যদি বায়ুতত্ত্বে বুধের সাথে থাকে, তাহলে তারা ভেটেরিনারি ডক্টর হতে পারে। তা আমাকে এই পোর্শনগুলোকে তো আমাকে কানেক্ট করতে হবে রে ভাই, কার কোন জোন, সে কোন জোনারে সে বড় হবে, এই জায়গাগুলো আমাকে বিচার করতে হবে। যদি না করি তাহলে খুব ভুল হয়ে যাবে। আমাকে সঠিক রাস্তাটা দেখিয়ে দিতে হবে, যে কোন দিকে গেলে একদম সঠিকভাবে তার জীবনটা স্টেবল হবে। জ্যোতিষ মানেই কিন্তু তোমার একটা রাস্তা, এই রাস্তাটা একজন অ্যাস্ট্রোলজার তোমাকে দেখিয়ে দেবে। তোমার কাজ হবে কি শুধু সেই পথে হাঁটা। জ্যোতিষ মানেই ক্যালকুলেশন। দাদা এটা তো গেল কেরিয়ারের দিকটা, এবার যদি আমরা একটু টাকার দিকটায়, মানির দিকটায়, বিজনেসের দিকটার দিকে নজর দিই। হ্যাঁ দেখো, কেরিয়ারটাও তো বিজনেস। তার কারণ হচ্ছে যে মা বাবা, তোমার তো ছেলেমেয়া নিশ্চয়ই আছে, বা আগামী দিনে আরও হবে, বা প্রত্যেকের মা বাবা আছেন, তারা তো প্রত্যেকে অলরেডি আছে। তো যাদের যাদের সন্তান আছে, তাদের তো সন্তানের তো কেরিয়ারটা একটা, আমার মনে হয় এটা তো একটা বিনিয়োগ। তার কারণ এখন তোমার সন্তানের পড়াশুনো, হায়ার স্টাডি, সব কিছুর জন্য তোমাকে এখন লোনের দিকে যেতে হয়, ব্যাংকিং লোনের দিকে যেতে হয়, অর্থাৎ এডুকেশনাল লোনের দিকে যেতেই হয়। তার মানে এটাও তো একটা বিনিয়োগ। তার মানে আমি কি এডুকেশন নিচ্ছি, কেন এডুকেশন নিচ্ছি, আমার এডুকেশন কি আমার অ্যাজ পার মাই চার্ট, আমি কি ঠিক যাচ্ছি, ঠিক ডোমেনে যাচ্ছি। আজ আমার বাবা মা যা খরচা করছে, আমি পড়াশোনা শেষ করে বেরিয়ে আমি সেই পয়সাটা কি আমি আর্ন করতে পারবো, ফল পাবো কিনা। তার মানে এই জায়গাগুলো দেখো, আজকে একটা যদি ডাক্তারি পড়তে যাও, একটা হিউজ খরচা। তার মানে এটা একটা ইনভেস্টমেন্ট আমার মনে হয়। তাহলে সেই জায়গায় আমি ডাক্তার হব, এবার সেই ডাক্তার হওয়ার পরে আমার যদি সুনাম না হয়, তাহলে আমার ডাক্তারি পড়ে কোনো লাভ নেই। আমার কাছে যদি ক্লায়েন্ট না আসে, আমার বাবার পয়সাটা গেল। তার মানে আমি কোন জায়গায় পড়াশুনো করব, আমার চার্ট কি বলছে, আমি চার্ট ওয়াইজ যাচ্ছি কি না, আমি যেখানে ইনভেস্ট করছি, আমার ছেলেমেয়ের পড়াশোনা যে ইনভেস্ট করছি, এটা অথেন্টিক হচ্ছে কি না, ঠিকঠাক হচ্ছে কি না, গাইডলাইন মেনে হচ্ছে কি না, তো এটাও একটা ইনভেস্টমেন্ট। তো আমার মনে হয়
কেরিয়ারের জায়গাটাও বাবা মাদের একটা ইনভেস্টমেন্ট যে করছে সঠিক ইনভেস্টমেন্ট হচ্ছে কিনা সেটাও জন্মছক থেকে দেখে নেওয়াটা উচিত। এটা গেল 1 নম্বর। এবার 2 নম্বর কথা হচ্ছে, তুমি আমাকে বললে যে দাদা ব্যবসা বা বিনিয়োগ, আমরা তো নিশ্চয়ই বিনিয়োগ করবো। কেউ শেয়ার মার্কেটে বিনিয়োগ করে, কেউ হয়তো এসআইপিগুলো করে, অর্থাৎ স্মল ইনভেস্টমেন্ট প্ল্যানিংগুলো করে, কেউ মিউচুয়াল ফান্ডস করে, কেউ নিফটি 50-তে যায়। তার মানে আমি কোন ডোমেনে যাব, কিসের জন্য যাব, কিভাবে যাব? আজকে তোমাকে যেটা বললাম যে আজকে শনি রাহু যদি পারমিশন না দেয় তাহলে তুমি অপশান করতে পারো না, ইন্ট্রাডে করতে পারো না। তাহলে আমাকে যদি অপশান বা ইন্ট্রাডে করতে হয়, আমাকে শনি রাহুর প্যারামিটারকে বুঝে নিতে হচ্ছে। শনি রাহু যদি সঠিক তত্ত্ব পায়, তত্ত্ব মানে অগ্নি, পৃথিবী, বায়ু, জল, এর মধ্যে আমাদের জন্মছকের মধ্যে 4টে তত্ত্বই থাকে, আকাশ হচ্ছে আমাদের লক্ষ্য। তার মানে আমি যে অগ্নি, পৃথিবী, বায়ু, জলের মধ্যে শনি কোন তত্ত্বে পড়লো, রাহু কোন তত্ত্বে পড়লো, যদি তারা সমতত্ত্বে পড়ে তাহলে আমি যেতে পারি। কিন্তু সেই তত্ত্বটা আবার শেয়ার মার্কেটের জন্য কতটা রিলায়েবল। এবার যদি আমার বায়ু তত্ত্বে আমার শনি থাকে তাহলে আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবো কী করে? পৃথ্বী তত্ত্বে থাকলে আমার ইনভেস্টমেন্টের পলিসি কী হবে? যদি জলতত্ত্বে থাকে তাহলে আমার ইনভেস্টমেন্টের পলিসি কী হবে? তো আবার অগ্নিতত্ত্বে থাকলে আমার ইনভেস্টমেন্টের পলিসি কী হবে? তো প্রত্যেকটার একটা পলিসি হয়। এবং আরও একটা বিষয় হচ্ছে যে আমাদের যখন আমরা জন্মছক বা আমরা যখন শাস্ত্র পড়ছি, মুনি সুখদেব তিনি যখন আমাদেরকে বলছেন, তিনি একটা জায়গায় বলছেন যে চন্দ্র হইতে যদি সমস্ত গ্রহ কোথায় কোথায় যাচ্ছে, কত দূরে অবস্থিত, তাহা হইতে নির্ধারণ হইবে যে তুমি বর্তমান সময় কোথায় ইনভেস্ট করিবে। তার মানে আমি এখন চাইলেই পেট্রোলে ইনভেস্ট করতে পারবো কি পারবো না, তার মানে চন্দ্র হইতে আমার ম্যাক্সিমাম প্ল্যানেটগুলো কোথায় গিয়ে বসে রয়েছে। এবার তুমি মনে করো যে হ্যাঁ, তুমি বলে দাদা আমি শেয়ার মার্কেটে ভাবছি জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ফিনান্সিয়াল প্রোডাক্টগুলো কিনবো, অর্থাৎ এসবিআই বা আমি এইচডিএফসি বা আমি হয়তো জেপি মর্গান বা আমি স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিভিন্ন শেয়ারগুলো আমি কিনবো। কিন্তু সেই সময় দেখা যাচ্ছে তোমার ফিন্যান্সে পয়সা ইনভেস্ট না করে তোমার হয়তো সেই সময় মেডিকেল বা সেই সময় হয়তো তোমার ফুড জোনে, দেখো আজকে যারা জোম্যাটোর কিনে রেখেছিল আজকে তারা প্রচুর লাভ পাচ্ছে। কেন লাভ পাচ্ছে? কারণ জোম্যাটোর আজকে হাইক হচ্ছে বলে। তো এই পার্টগুলো তোমার আমি কখন কিনবো, কি কিনিব, ওই যে 5W1H বাবা, তো আমাদের ওই একই প্রশ্ন আমাদের কিন্তু এখানেও আছে, কে করিল, কি করিল, কখন করিল, কোথায় করিল, কিভাবে করিল, আর কিভাবে করিলে আমার জিনিসটা হবে। তার মানে 5W1H এটা একটা ভ্যালিড জায়গা। এটা আমাদের অনার্স লেভেলেও পড়েছি আমরা, আমাদের গ্র্যাজুয়েশনের মাস্টার্স লেভেলেও পড়েছি, পিএইচডি লেভেলে আমাদেরকে সবাইকে পড়তে হয়। তার মানে আমরা যখন ক্রিকেট খেলছি বা আমরা খেলাধুলো করি সব জায়গাতেই, তার মানে এই 5W1H ছাড়া কিছু হয় না। তার মানে আমাদেরকে এই বিষয়গুলো জ্যোতিষশাস্ত্রের মধ্যে ইনক্লুড করতে হবে। আমি কখন ইনভেস্ট করছি, কেন ইনভেস্ট করছি, তার থেকে রিটার্ন কি, এই ইনভেস্টমেন্টের থেকে আমার সংসার নষ্ট হয়ে যাবে না তো, আমি পথে বসবো না তো, নাকি এই ইনভেস্টমেন্টের উপর দাঁড়িয়ে আমি আবার আমার হারানো জায়গা ফিরে পাবো বা আমি একটা ভালো ফিনান্সিয়াল জার্নি করব। তো ইনভেস্টমেন্টের পার্ট খুব বুঝে শুনে করতে হবে। ইনভেস্টমেন্টের পার্ট যদি করতে হয়, তোমার 2, তোমার 7, তোমার 11 কোথায় বসে রয়েছে, এই লটগুলো কোথায় বসে রয়েছে, এবং তোমাকে আমি যেটা বললাম ভাবের ভাবকে দেখতে হবে, অর্থাৎ 3, 8, 12 কোথায় বসে রয়েছে। তাহলে 3-এর লর্ড, 8-এর লর্ড, 12-র লর্ড, এরা কোনো জায়গায় মিসপ্লেস না তো, এরা কোনো নেগেটিভ নক্ষত্রে না তো। নেগেটিভ নক্ষত্র মানে আমি কি বলেছিলাম যে আমাদেরকে তারা দেখতে হবে। এবার এই যে নবতারা চক্র আমরা যে দেখলাম, তার মানে জন্ম, সম্পদ, বিপদক্ষেম, প্রত্যরী, সাধক, বদ, মিত্র, অতিমিত্র, এই যে 9খানা তারা, এই 9খানা তারার মধ্যে বিপদ তারা খুব খারাপ, প্রত্যরী তারা খুব খারাপ, বদ তারা খারাপ। তার মানে আমার জন্ম সময় আমার জন্মছকে যে প্ল্যানেটগুলো যেখানে যেখানে বসে রয়েছে, যে যে নক্ষত্র পেয়েছে, তারা কি বদ, বিপদ বা কোনো রকম প্রত্যরীর মধ্যে রয়েছে? দেখো আমার পঞ্চমপতি যদি বধে চলে যায়, আমার এডুকেশন গেল, আমার প্রতিষ্ঠা গেল। আমার পঞ্চমপতি যদি বা আমার দশমপতি যদি প্রত্যরিতে থাকে, তার মানে আমি কর্মজীবনেতে ঢুকে গেলাম, ভালো এডুকেশন হয়েছে, পিএইচডি করেছি, আমি একটা কলেজে পড়াচ্ছি, কলেজ সার্ভিস কমিশন পেয়েও গেছি, সরকারি চাকরি পেয়ে গেছি। বাট কলেজে যাওয়ার পর থেকে যেন আমার যা কলিগ রয়েছে সবাই যেন আমার সঙ্গে তেলে বেগুনে জ্বলছে, আমার যেন এই কলেজে আশাটা না, এই কলেজে যেন এসে যেন আমি খুব ভুল করে ফেলেছি বা এই চাকরি নিয়ে আমি খুব ভুল করে ফেলেছি। তার মানে আমার কর্মপতি অর্থাৎ আমার দশমাধিপতি সে কি কোনো নেগেটিভ জোন ধরে রেখেছে? এবার আমি কোন দিন চাকরি পেলাম, সেই দিন কি নক্ষত্র ছিল, সেদিন কি সাংঘাতিক নক্ষত্র না বিনাশ নক্ষত্র? যদি বিনাশ নক্ষত্র বা সাংঘাতিক নক্ষত্রে আমার ডিউটি জয়েন হয়, তাহলে আমি ডেপুটেশন খাবো, আমাকে আমার সার্ভিস লাইফে আমার একটা কালি পড়বে, লাল কালির দাগ পড়বে। এগুলো মাথায় রাখতে হবে। কারণ অনেকের সার্ভিস লাইফে দেখেছি ডেপুটেশনে চলে খুব সমস্যার মধ্যে পড়ে। কেন? তার মানে খারাপ সময়। আমি তোমাকে কি বললাম যে লোন, যেমন আমরা একটু আগে বিনিয়োগের কথা বলছিলাম না, এই যে বিনিয়োগ কখন বিনিয়োগ করবে, আজকে আমাদের যে করণগুলো চলে না, তার মানে সারাদিনে 2টো করে করণ চলে, একটা দিনে 2টো করে করণ চলে। আজকে যদি বৃষ্টিকরণে তুমি ইনভেস্ট করো, তোমার যদি শকুনিকরণে ইনভেস্ট করো, তুমি নাগকরণে ইনভেস্ট করলে, তুমি যদি চতুষ্পাদকরণে ইনভেস্ট করলে, আর ইনভেস্ট করে তুমি ভাবলে আমি প্রচুর প্রফিট পাবো, না, এটা তো হতে পারে না, অসম্ভব। তার কারণ এই করণে যখনই তুমি ইনভেস্ট করবে সেই জায়গায় লিটিগেশন থাকবে, তোমার কোনো প্রবলেম থাকবে। সেই প্রবলেম যতক্ষণ না তোমার ম্যাচিওর হচ্ছে বা শেষ হচ্ছে, তার ততক্ষণ পর্যন্ত তোমার নিস্তার নেই। আবার এই
প্রবলেমের মধ্যে তোমার জীবন আলটিমেটলি শেষও হয়ে যেতে পারে, তুমি পথেও বসতে পারো, বা তোমার কপাল যদি ভালো থাকে বা তোমার যদি সময়টা একটু ভালো চলে তাহলে তুমি সেখান থেকে বেরিয়েও যেতে পারো। তার মানে এই পোর্শনগুলো ভীষণ 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 ইম্পর্টেন্ট। শাহরুখ খান কবে পেরেকটা পুঁতেছিল কফিনে, মানে সেই কফিনটে যেখান থেকে আজও সে পয়সাটা খেয়ে যাচ্ছে, তার মানে আমাকে বুঝতে হবে আমি আমার সফলতার পেরেক কবে পুঁতবো, কবে আমি আমি আমার ওই বিজয় পতাকা কখন আমি পুঁতবো। তো এটাও আমাদেরকে জানতে হয়। টাইম খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা আমি তোমাদেরকে বললাম যে হচ্ছে যে এখন যেটা আমরা বলি, এবার টাইম বলাতে আমার খুব মনে পড়লো যে এবার জন্মছকের মধ্যে আমার টাইম তো লেখা রয়েছে, সেই টাইমটা কে নির্ধারণ করবে? রাহু আর কেতু। তার কারণ রাহু কোন দিকে চলে? রাহু চলে ঘড়ির কাঁটার দিকে। আর বাকি যে প্ল্যানেটগুলো 7টা প্ল্যানেট রয়েছে সব কোথায় চলে? ঘড়ির কাঁটার বিপরীতে চলে। তার মানে রাহু আর কেতু হলো কাল। এই জন্য তোমরা বলো কি রাহু আর কেতুর একদিকে গ্রহ না থাকলে কাল সর্প, আর একদিকে যেটা বলা হয় কাল সর্প দোষে দূষিত না। কাল সর্পটা হচ্ছে একটা যোগ। এই যোগটা মানে হচ্ছে রাহু যেখানে থাকে তার উল্টো দিকেই কেতু থাকবে, অর্থাৎ রাহু কালকে নির্ধারণ করছে। যে কালে আমার এই বডি জন্মগ্রহণ করলো, অর্থাৎ রাহু মানে টাইম। তার মানে যে সময় তোমার জন্ম কবে হয়েছে, হয়তো দেখা গেল 1980 সালের তোমার জানুয়ারি মাসের 5 তারিখে জন্ম হয়েছে বিকেল 5টার সময়, তাহলে তোমার রাহু কাল কি? তোমার রাহু আর কেতু তোমার কালসর্প কি? তোমার বিকেল 5টা হচ্ছে তোমার কালসর্প। কেন? ওই মুহূর্তে তোমার জন্ম হয়েছে। তার মানে যে মুহূর্তে একটি জন্ম সংঘটিত হয় তাহাকে কাল সর্প বলা হয়। সর্প ইজ ইকুয়ালস টু বডি, কাল ইজ ইকুয়ালস টু টাইম। তাহলে যে টাইমে একটা বডি সংগঠিত হয়, অর্থাৎ জন্ম হয়, মায়ের গর্ভ থেকে সে বেরোয়, তখনই তার, অর্থাৎ সূর্যের আলোয় আসছে, তখনই তার জন্ম হলো। আচ্ছা, এবার জন্ম কিভাবে হলো? এবার তার মধ্যে কি সে জীবিত না মৃত? তাহলে জীবিত না মৃত কে দেবে? চন্দ্র। তার মানে জন্ম সংগঠিত হলো মানে একটা রাহু জন্ম নিল, মানে বডি, রাহু ইজ ইকুয়ালস টু বডি। আর এখানে স্পিরিটকে, স্পিরিট মানে হচ্ছে রবি, আর সেই রবি স্পিরিট তো দিল, তার মানে আত্মা আছে, কিন্তু সে জীবিত না মৃত। আত্মাটা জীবিত না মৃত, সেটা তাহলে কি হবে? চন্দ্র আছে কিনা। এবার যার চন্দ্র আছে সে জীবিত, আর যার চন্দ্র নেই সে মৃত। তার মানে এইভাবে হচ্ছে রাহু কাল। তার মানে এই কাল সর্পকে এখানে বলা হয়। বাট আমরা কি বলছি? কাল সর্প দোষে আপনি দূষিত। তার কারণ আমরা জ্যোতিষের মানেটাই বুঝিনি। তার কারণ রাহু ইজ ইকুয়ালস টু কাল, রাহু তো উল্টো দিকে ঘোরে, সে তো আমাকে কালের যাত্রা দেখাচ্ছে। তার মানে কেন তারা এই যে বিভিন্ন প্ল্যানেটগুলো এরা ঘড়ির কাঁটার বিপরীতে কেন ঘোরে জানো? না। তার কারণ আমার জন্ম হলো যে সময়, এই সময় থেকে এবার আমি আস্তে আস্তে মাইনাসের দিকে যাচ্ছি। এবার আমার কিন্তু বয়স বাড়ছে, তার মানে কিন্তু আমার আয়ু কমছে। তার মানে আমার ঘড়ির কাঁটা যত ঘুরছে আমার আয়ু কিন্তু কমছে, আমি কিন্তু ছোট হচ্ছি, আমি বড় হচ্ছি না। তার মানে ওইটাই নির্দেশ করছে। তার মানে এই যে আমি ছোট হচ্ছি, এই যে আমার জীবদ্দশা 60 বছর বাঁচবো জন্মের পর থেকে, 60 বছরে আমি কি করব? তার মানে রাহু কেতু হচ্ছে আমার কাল। তার মানে এই 60 বছর আমার কাল, এই কালে শনি মঙ্গল রাহু, শনি মঙ্গল চন্দ্র রবি, এই 7টা প্ল্যানেট কি করবে? এই হচ্ছে হিসেব। এবার এই হচ্ছে খেলা। এই খেলাটা যে বুঝতে পেরেছে, তার মধ্যে অনেক কিছু আসবে। এবার তুমি কি রং পরবে, তুমি কি খাবে, তুমি কেন খাবে, তুমি কোন দিন কি খাবে। এখন ঘরে ঘরে কি হয়, শনিবার দিন নিরামিষ। শনিবার আসলেই মা মাসিমারা সব বাসন মাজতে বসে পড়ছে, একদম সুন্দর করে সব কিছু মুছে টুছে, একদম শনি মঙ্গলবার ফ্রিজ টিজ সব মুছে টুছে, মাছ টাছ থাকলে সেগুলো বাট্টার করে দিয়ে সব মুছে টুছে পরিষ্কার। কিন্তু আমরা জানি না কোনটা তম দিন, কোনটা রজ দিন, আর কোনটা সত্য দিন। আরে ভাই, রবিবার আর সোমবার চরম সাত্ত্বিক দিন, বৃহস্পতিবার চরম সাত্ত্বিক দিন। তো এই দিনে আমাদের নিরামিষ খেতে বলা হয়েছিল। রবিবার আর সোমবার আর বৃহস্পতিবার আমাদের নিরামিষ খেতে বলা হয়েছে। আর আমাদের তম দিন কোনটা? আমাদের মঙ্গলবার আর শনিবার হচ্ছে আমাদের তম দিন। আমাদের রজদিন কোনটা? আমাদের রজদিন বুধবার আর হচ্ছে শুক্রবার আমাদের রজদিন। তাহলে আমরা রজবারে কি খাবো, আমরা তমবারে কি খাবো, আর আমরা সাত্ত্বিক বারে কি খাবো, সেটাও তো একটা বাচ্চাকে বলতে হবে। যে কাজ করছে তাকেও বলতে হবে, যে ব্যবসা করছে তাকেও বলতে হবে, যে বিজনেস করছে তাকেও বলতে হবে। তার কারণ যেমন তোমার আহার তেমন তোমার বিহার। পরিষ্কার কথা। তোমার আহার যেমন তোমার মনও তেমন। আজকে একটা বাচ্চার অনেকে এসে বলে বাবা মারা, যে স্যার একদম বসে না, পড়াশুনো করতে বসে না, কি করা যায়, কি করা যায়। প্রচণ্ড মারি, প্রচণ্ড বকি, তবু কোনো কাজ হয় না। কারণ কি? তার কারণ বাবা মার অবজারভেশন নেই ছেলেটার প্রতি। রাইট না? আমি যদি অবজার্ভ করতাম আমার ছেলের কি চাই, কোথায় প্রবলেমটা, তো এই জায়গাটা যতক্ষণ না আমরা বুঝবো ততক্ষণ আমরা কানেক্ট করতে পারবো না, সলিউশনও আমরা পাবো না। আমরা অনেক বকছি। আরে চন্দ্রকে ডেভেলপ করতে জানতে হয়। চন্দ্র মানে জল, আমাদের শরীরে 70 ভাগ জল, তাই না? এই যে জ্বর ভাটা হচ্ছে, তাহলে গঙ্গার জল ফুলছে, সমুদ্রের জল ফুলছে, আমার শরীরের জলও ফুলছে। তার মানে আমার মানসিক বিকার চেঞ্জ হচ্ছে। তখন আমি কি করব? তাহলে চন্দ্রকে ডেভেলপ করতে জানতে হয়। কেন যোগা, কেন মেডিটেশন, কেন এই সমস্ত, কেন চন্দ্রকে ডেভেলপ? কারণ আমাদের জন্মচকের মধ্যে সব থেকে বিরক্তিকর একটাই প্ল্যানেট, কে? সে তার নাম চন্দ্র। তার কারণ যে সোয়া দুদিনে এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে যায়, এবং সব থেকে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস প্ল্যানেট
চন্দ্র সবথেকে অস্থির। সব থেকে অস্থির। এবং তুমি দেখো যে চন্দ্রের 15 দিন সে আলোর দিকে যায়, আবার 15 দিন সে অন্ধকারের দিকে যায়। তার মানে ভাবো তো, এই অভিশাপ সে কার থেকে পেয়েছিল? গণেশের থেকে পেয়েছিল। চন্দ্রদেব প্রচণ্ড, পরে একদিন নিশ্চয়ই আমরা মাইথোলজিক্যাল আলোচনা করব, কারণ জ্যোতিষের সাথে মাইথোলজির একটা বিরাট খুব কনটেক্সট লিঙ্ক আছে। রয়েছে। আজকে যদি তোমাকে এই যে আমরা আলোচনা করলাম, আমরা যদি নবগ্রহকে যদি বুঝতে হয়, তাহলে কোথাও না কোথাও আমাদেরকে আমাদের মাইথোলজিকে বুঝতে হবে। রবি চন্দ্র যে নাকি দেব, আবার সেই চন্দ্র কোথাও না কোনো দেবতা, যে সে আবার আমাদের জ্যোতিষশাস্ত্রে চন্দ্র মা হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, জ্যোতিষশাস্ত্রে চন্দ্র মা হয়ে যায়। তার কারণ কি? এখানে সে ফিমেল। আবার দেখো আমাদের কত সুন্দর জিনিস দেখাচ্ছে। আজকে রবি মানে কি? রবি হচ্ছে গিয়ে সাত্ত্বিক গুণাবলীর একটা প্ল্যানেট। তার বর্ণ কি? তার বর্ণ হলো ক্ষত্রিয়। আবার চন্দ্র, সেও সাত্ত্বিক গুণাবলীর একটা প্ল্যানেট, কিন্তু তাহার বর্ণ কি? তাহার বর্ণ বৈশ্য। তাহলে দেখো, চন্দ্রবংশী কাকে বলি? শ্রীকৃষ্ণ। আবার আমরা রবিবংশী কাকে বলি? শ্রীরামচন্দ্র। তার মানে রবি ক্ষত্রিয়, ক্ষত্রিয় মানে যে যুদ্ধ করবে। তাহলে রামের হাতে কি বাঁশি থাকে? না, রাম তো ক্ষত্রিয়, সে তো যুদ্ধ করে। তাহলে তার হাতের প্রতীক কি? একটা তীর ধনুক, তাই তো? আবার কৃষ্ণের হাতে কি প্রতীক? কৃষ্ণের হাতে কিন্তু তীর ধনুক না, সে কিন্তু চন্দ্রবংশীয়। তার মানে সে, তার হাতের প্রতীক কি? বাঁশি, সে বৈশ্য। আজকে তুমি যদি দেখো মারওয়ারিরা, আজকে যারা ব্যবসাদার, তারা সব থেকে বেশি কোন ভগবানকে মানে? গুজরাতিরা কোন বেশি ভগবানকে মানে? কৃষ্ণা ভগবানকে। তুমি যখনই যাবে, কৃষ্ণায় নমঃ, গোবিন্দায় নমঃ, রাধে রাধে, এই তো বলবে তারা। তো কেন বলে? তার কারণ কৃষ্ণ বৈশ্য। তার মানে কৃষ্ণ ইজ ইকুয়ালস টু মানি। কেন তিনি গীতা লিখেছেন? তার কারণ গীতার তিনি গীতার রচয়িতা। ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতার রচয়িতা। কেন? তার কারণ তোমার জীবন যাপনের শৈলী কি হবে, সে গীতায় লেখা হয়েছে, তাই না? তা এইখান থেকে আমাদের কিন্তু বিরাট বড়, তার মানে রবি আমাদের কি হলে? রবি আমাদের ক্ষত্রিয়। তার মানে রবির ক্যারেক্টার ক্ষত্রিয়, চন্দ্রের ক্যারেক্টার বৈশ্য। তার মানে চন্দ্র কি দেখছে? আমার জীবনে পয়সা হবে কি হবে না, কে দেখবে? চন্দ্রই দেখবে। এক্স্যাক্টলি। তার মানে বোঝাতে পারলাম? তার মানে এইভাবে জ্যোতিষকে খুব সায়েন্টিফিক্যালি বুঝতে হবে। যদি তুমি সায়েন্টিফিক্যালি জ্যোতিষকে বুঝতে পারো, তাহলে মাইন্ড ব্লোয়িং একটা ক্ষেত্র তৈরি হবে। কারণ এই যে যেখানে বললাম, তোমার এসআইপি হবে নাকি তোমার শেয়ার মার্কেট হবে, নাকি তুমি কোন কোন সেক্টরে ইনভেস্ট করবে, তোমার সেক্টরে তোমার ইনভেস্টমেন্টের উপায় কি হবে, তোমার হাতে টাকা থাকবে কি থাকবে না, তাহলে তোমাকে আমি লং টার্মে না শর্ট টার্মে ইনভেস্ট করাবো। এবার অনেকের জন্মছকে আমরা দেখি যে তার যদি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সে যদি টাকা জমায়, তার জন্মছকে এমন একটা প্রবাবিলিটি আছে যে এক ধাক্কায় তার ব্যাংক ব্যালেন্স শেষ হয়ে যেতে পারে। তাহলে আমার উচিত কি তাকে বলা যে ভাই, তুমি ডিস্ট্রিবিউটেড ওয়েতে তুমি তোমার টাকাটাকে জমাও, 10টা খাত করে নাও। তুমি তোমার মায়ের অ্যাকাউন্টে জমাও, বাবার অ্যাকাউন্টে জমাও। 10 টাকা পেলে মায়ের অ্যাকাউন্টে, বাবার অ্যাকাউন্টে, সবার অ্যাকাউন্টে 2 টাকা 2 টাকা করে দিয়ে দিলে, 5টা অ্যাকাউন্টে আমি 10 টাকা জমিয়ে দিলাম। তাহলে যখন আমার প্রয়োজন, তখন আমার একটা অ্যাকাউন্ট থেকে আমার পুরোটা বাড়ি পড়লো না, সমস্যায় আমি পড়লাম না। তা আমাদের এইভাবে ক্যালকুলেশন করতে হয়, এইভাবে মানুষগুলোকে আমাদেরকে কিন্তু সাজেশন দিতে হয়। আমাদের কাছে বহু জোনের মানুষ আছে, তো বুঝতেই পারছো। মাথা কখনো আমাদেরকে বিয়েতে নিয়ে যেতে হয়, মাথা এর পরে ক্লায়েন্ট আসলো যে দাদা এবার আমার ছেলে মাধ্যমিক দেবে, তাহলে বিয়ে থেকে মাধ্যমিকে চলে আসতে হয়। তার মানে ক্যালকুলেশনটা সেই লেভেলের জানতে হবে। নইলে ভাই মাঙ্গলিক 7.5 কালসর্প দিয়ে ওই 80তে তুমি আবিষ্কার, 85তে পরিষ্কার। ফাটাফাটি একটা পডকাস্ট হলো আজকে, কেননা তুমি এত কিছু বললে। আমার মনে হয় যে দর্শকদের সত্যিই উপকার হবে, তারা বুঝতে পারবেন যে কি কি আমার জানা প্রয়োজন। মানে এই এত ভুলভ্রান্তির মধ্যে থেকে সঠিকটা খুঁজে নেওয়ার তারা চেষ্টা অন্তত করতে পারবেন। এবং সব থেকে একটা রিকোয়েস্ট, সবার আগে সবাইকে আমি বলবো যে পঞ্চাঙ্গের উপর জোর দিন। তার কারণ এই পঞ্চাঙ্গ আপনার জীবনের শেষ কথা। পঞ্চাঙ্গ মানে কি? তিথি, নক্ষত্র, বার, যোগ ও করণ, পাঞ্চ অঙ্গ, তাই তো? তার মানে 5টা অঙ্গ, তিথি, নক্ষত্র, বার, যোগ আর করণ, এর উপর দাঁড়িয়ে পুরো জ্যোতিষশাস্ত্র। পঞ্চাঙ্গকে যারা এখনও পড়েনি, যারা ভালো করে এখনও তিথি সম্পর্কে জানেনি, তাদেরকে জানতে হবে। দেখো, শুক্লপক্ষের দশমী আর কৃষ্ণপক্ষের দশমী দুটো ডাইমেনশান আলাদা। কৃষ্ণপক্ষের দশমী অনেক বেশি মোনোটোনাস, অনেক বেশি সমস্যার, রাদার দ্যান শুক্লপক্ষের দশমী। শুক্লপক্ষের দশমী 10 দিক জয় করে ফেলবে, কৃষ্ণপক্ষের দশমীর এক দিক জয় করতে প্রচুর স্ট্রাগল হবে। তো আমাদেরকে এইভাবে ক্যালকুলেশনটা আনতে হবে। ওই যে বললাম, কি খাবে, কেন খাবে, কিসের জন্য খাবে। অনেকে ভাবে বৃষলগ্ন মানেই সাদা পরতে হবে, অনেকে ভাবে মেষলগ্ন মানেই হলুদ পরতে হবে। অনেকে আমার কাছে এসে বলে যে দাদা আমি কর্কট লগ্ন, আপনি আমায় কালো পরতে বলছেন? আমি বললাম হ্যাঁ, কেন কালো পরবেন না? তার কারণ রং আপনার লগ্ন থেকে বিচার হয় না, আপনার চন্দ্র থেকেও বিচার হয় না। আপনার ম্যাক্সিমাম কোন কোন প্ল্যানেট কোথায় বসে রয়েছে, প্ল্যানেটের একটা কালার হয়। সেই প্ল্যানেট যদি নেগেটিভে থাকে, তাহলে সেই নেগেটিভ কালার আমি অ্যাডপ্ট করব না, আমাকে পজিটিভ কালারকে অ্যাডপ্ট করতে হবে। আমার জন্মছকে যারা ভালো রয়েছে তাদের সঙ্গ নিতে হবে। তোমার 5টা বন্ধু থাকতে পারে, তাদের মধ্যে 3টে খুব ভালো, 3জন খারাপ, 2জন খুব ভালো। তুমি কিন্তু 3জনের সঙ্গেও মিশবে, 5জনের সাথেই মিশবে, বাট ওই 3জনের কথা তুমি নেবে না, তুমি ওই 2জনের কথাই নেবে, নিয়ে তুমি তোমার পথটাকে ডিজাইন করবে। তো আমারও মনে হয় তাই আমাদের এই জ্যোতিষশাস্ত্রেও কিন্তু সেইভাবেই আমাদেরকে পথটা চলতে হয়।
ডেফিনিট ওয়েতে। এবং আরও অনেক কথা থেকে গেল। এখন নিউমেরোলজি এখনও আমরা কিছু বলিনি, এখনও মাইথোলজিক্যাল অনেক কনটেক্সট রয়েছে খুব প্রচণ্ড গুরুত্বপূর্ণ। পরিমাণে। তার কারণ তুমি যদি বলো যে দাদা 27টা নক্ষত্র নিয়ে আলোচনা করতে, তাহলে আমাকে 27 ঘন্টা দিতে হবে, একদম। কারণ এক একটা নক্ষত্র নিয়ে এক একটা ঘন্টা বলতে হবে, এবং এক একটা নক্ষত্রের যা মাইথোলজিক্যাল কনটেক্সট, তোমার মাথা খারাপ হয়ে যাবে। তুমি যদি বলো শনির যদি জীবনী, তাহলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। অনেকে বলে শনির বিয়ে হয়নি, কিন্তু শনির তো বিয়ে হয়েছে, শনির তো চিত্ররথের মেয়ের সাথে বিয়ে হয়েছে। তাহলে শনির তো বিয়ে হয়েছে, শনি কেন নিচের দিকে তাকিয়ে থাকে সেটাও তো তোমাকে জানতে হবে। কিন্তু আমাদের যত শনি মন্দির দেখবে শনি তোমার দিকে তাকিয়ে রয়েছে। কেন এই ভুলগুলো? তার কারণ আমাদের জানার কিছু ভুল রয়েছে। আজকে পডকাস্টটা ছাড়তে ছাড়তে একটাই কথা বলি, যে কুম্ভ নিয়ে কত দৌড়দৌড়ি হলো না, সবাই চলে গেল কুম্ভ দৌড়তে দৌড়তে স্নান করতে, আলটিমেটলি সবাই কিন্তু ভুলই করলেন। তার কারণ কেউ জানলেন না কুম্ভের মানে কি, কুম্ভের আসল মানেটা অরিজিনালি জানে না। কুম্ভের আসল মানে কি? এখানে কিন্তু আমরা শুদ্ধ হতে যাব কুম্ভতে, এটা নয়। কুম্ভের অর্থাৎ এই যে গঙ্গা, এই যে যমুনা, এই যে সরস্বতী, এরা কারা বলো তো? কারা? এরা তো নারী। হ্যাঁ, এরা প্রতি বছর, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে আমাদেরকে স্নান করাচ্ছে, আমাদের পাপগুলো তারা নিচ্ছে, নিয়ে তারা নিজেরা দূষিত হচ্ছে। তাহলে এরা শোধন কখন হবে? তাহলে এদের সন্তান কারা? আমাদের এখানে শিব কারা? নাগা। তাহলে নাগা স্নান করবে, তবে সেই জল শুদ্ধ হবে। তাহলে এখানে কাদের স্নান করার কথা? এখানে কুম্ভের অর্থাৎ হচ্ছে যে এই জলকে পবিত্র হতে হবে। তার মানে এই জল নাগাদের সমৃদ্ধে আসলে, সংস্পর্শে আসলে, তবে তারা পবিত্র হবে। তার মানে এখানে এই নারীরা তো প্রতি মুহূর্তে আমাদেরকে ভালো করছে, তারা তো নিজেরা দূষিত হচ্ছে। তাহলে তাদেরকে দূষণ থেকে বাঁচানোর উপায় হচ্ছে এই নাগাদের কুম্ভ স্নান, যা প্রতি 4 বছর অন্তর অন্তর, 12 বছর পরপর কুম্ভর হয়। তো সেই জিনিসগুলো আমরা বুঝিনি। আমরা প্রত্যেকটা ওই ইউটিউবারদের কথা শুনেছি, আমরা চলে গেছি স্নান করতে। সেই স্নান আসলে, এই স্নান তো গৃহস্থের স্নান না। এ স্নান কার? এ স্নান প্রকৃতির স্নান, এ স্নান সনাতনী স্নান, এবং যেখানে শুদ্ধতার কথা বলা হয়েছে। আমরা গৃহস্থ, আমরা গৃহে স্নান করব কুম্ভকে স্মরণ করে। এটা নিয়েও একটা পডকাস্ট তাহলে ভবিষ্যতে হবে দাদা? নিশ্চয়ই হতে পারে, যদি তোমার মানে আমাদের দর্শকদের যদি ডিমান্ড থাকে, নিশ্চয়ই হতে পারে। আমার আশা করি অবশ্যই থাকবে, কেননা আমার তো ডিমান্ড থাকলো এটা নিয়ে, এবং মাইথোলজি নিয়ে অবশ্যই একটা আমরা ডিটেল আলোচনা করব। এবং জানি না আজকের অনুষ্ঠান কেমন লাগবে। আজকে আমরা অনেকটা ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করলাম, এবং কার উপর দাঁড়িয়ে? আজকে কিন্তু আমরা শুধু প্রথম পাতার উপরে আলোচনা করেছি। একদম। অর্থাৎ অবকাহারা চক্রর বাইরে আমরা বেরোইনি। আমরা প্রত্যেকেই জন্মছক খুলেই আগে আমরা ওই জন্মছকে চলে যাই, যে আমার একদম। শনি মঙ্গল কোথায় বসে রয়েছে। তারপরে আমাদের প্রশ্ন আসে, দাদা আমার 7.5 মাঙ্গলিক কালসর্প নেই তো? তারপরে আমাদের প্রশ্ন আসে, দাদা আমার নবাংশটা দেখে নেবেন তো, আমার চাকরিটা কিভাবে হবে? দেখো, জ্যোতিষের কত কত ভুল। নবাংশ দেখে কোনোদিন চাকরি হয় না। নবাংশ দেখে শুধুমাত্র জীবনসঙ্গীরই বিচার হয়, আর কিছু হবে না। অর্থাৎ তোমার জীবনসঙ্গী কেমন হবে এ তোমার নবাংশই বলবে। কিন্তু আজকে নবাংশ দেখে সবাই বলছে যে আমার জীবিকা কেমন হবে। আরে বাবা, জীবিকা দশমাংশ বলবে, জীবিকার সফলতা একাদশাংশ বলবে। তার মানে D1, D10, D30, আমাদের এই যে 30 এই 30 অনেক ভ্যালু আছে। তাকে নখদর্পণে না জানলে তুমি জ্যোতিষশাস্ত্রের ওই জ্যোতিষীর কাছেই যাওয়া হলো, কিছু আলটিমেট কিছু সলিউশন, লাভের লাভ কিছু হলো না। তার মানে তোমার 5W1H থাকতে হবে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। আর এই প্রশ্নের উত্তর যদি জ্যোতিষী না দিতে পারে, তার মানে বুঝতে হবে শুধু সেটা ব্যবসায়িক হলো, আলটিমেটলি তোমার কোনো কাউন্সিলিং হলো না। অনেক ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। অনেক কিছু জানলাম, আর ভবিষ্যতে আরো অনেক কিছু জানবো তোমার সেটা আমরা থেকে। কমেন্ট সেকশনের মধ্যে বুঝতে পারবো যে তোমার কমেন্ট সেকশনে কী কী উত্তর আসছে। আশা করি ভালোই কমেন্ট পড়বে, এবং প্রত্যেককে বলবো তোমাকে আরও সাবস্ক্রাইব দিয়ে আর একটু তোমাকে এনকারেজ করতে। থ্যাংক ইউ সো মাচ দাদা। থ্যাংক ইউ। প্রত্যেকে ভালো থাকুক। তোমাকে নমস্কার, এবং দর্শক বন্ধুকে নমস্কার। থ্যাংক ইউ।